প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আচ্ছা, আজকে আমরা ল 1, দ্য পেনাল কোড 1860, দণ্ডবিধি 1860 পড়ছি। নোটে এভাবেই পাবেন, ভিডিওতে দিয়ে এভাবে দেখানো হচ্ছে, এভাবে নোট পাবেন আপনারা। দণ্ডবিধি 1860-এর সিলেবাস, বার কাউন্সিলে যে সিলেবাসটা দেওয়া আছে, এই সিলেবাসটি থেকে আমি কিন্তু রিসার্চ করে, গবেষণা করে আপনাদের জন্য সাজেশন তৈরি করি। প্রতি বছর আমার সাজেশন থেকে মোটামুটি ভালো প্রশ্ন কমন আসে। 2023 সালে 89টি প্রশ্ন কমন ছিল আমার নোট থেকে, এবং 2024 সালে 2023 সালে 89টা, 2024 সালে তো পরীক্ষা হয়নি, এবং 2025 সালে রিসেন্টলি যে পরীক্ষাটা হয় 25 এপ্রিল, এই পরীক্ষাতে 96টা প্রশ্ন কমন ছিল আমার নোট থেকে। তো এটা আমি যেহেতু গবেষণা করছি, প্রতিনিয়ত পড়ছি, আপনাদের জন্য পরিশ্রম করছি, তাই এটা দেওয়া সম্ভব হচ্ছে। আজকে আমরা পড়বো পাঠ 2টি, প্রাথমিক বিষয়সমূহ এবং ধারা 1 থেকে 52 পৃষ্ঠাগুলো এখনো উল্লেখ করিনি, কারণ নোটটা এখনো উন্নতি করা হচ্ছে, আরো কিছু কাজ বাকি আছে। সূচিপত্র 2টা, প্রথমে মূল সূচিপত্র পাবেন, কোন সাবজেক্টটি কত পৃষ্ঠাে আছে সেটা জানার জন্য, এবং প্রতিটি সাবজেক্টের আন্ডারে আবার 7টা আলাদা সূচিপত্র পাবেন। মানে টোটাল সূচিপত্র হবে হচ্ছে 8টি, 7টা সাবজেক্টের জন্য 7টা আলাদা সূচিপত্র। এই কারণে আপনাদের সবকিছু খুঁজে পেতে সুবিধা হবে। পার্ট 1-এ আমরা প্রাথমিক বিষয়সমূহের মধ্যে বিগত বছরের বার কাউন্সিল এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ আমরা দেখব। তার মধ্যে দেখেন, প্রথম যে বার কাউন্সিলের পরীক্ষা হয় 2012 সালে, এবং সর্বশেষ 2025 সালের পরীক্ষাটি হয়। টোটাল 8টি পরীক্ষা হয়েছে এমসিকিউ। তো আমি যেটা বলছিলাম, 23 সালে যে আহ, পরীক্ষাটা হয় সেখানে 89টি কমন ছিল আমার নোট থেকে, এবং এবার 24 সালে তো হয়নি, 25 সালে 96টি প্রশ্ন কমন আছে আমার নোট থেকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 25 সালের এমসিকিউ পরীক্ষায় 40, 76, 107, 108, 120 410, 447 এবং 500 সম্পূর্ণ নতুন 7টি ধারা হতে প্রশ্ন এসেছে। তো দিয়ান ভাই, যেটা বলছিলাম, যে এটা দ্বারা যেটা আমি বোঝানোর চেষ্টা করেছি, যে যারা বিগত সালের প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যান তাদের জন্য এটা একটা ওয়ার্নিং। কারণ শুধুমাত্র বিগত সালের প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে গেলে আপনারা কমন পাবেন না। আপনাকে ধারার ভেতরের বিষয়বস্তুগুলো পড়তে হবে, বুঝতে হবে কি বোঝানো হচ্ছে, এবং সেই অনুসারে প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনারা পারবেন। এখন এই যে আপনাদের যদি এরকম প্রশ্ন করেন যে এই 8টি সেকশন কি আমার নোটে ছিল, হ্যাঁ, এই 8টি সেকশনও আমার নোটে ছিল। অর্থাৎ এই 8টি সেকশন আমার 23 সালের নোটেও ছিল, এবং যারা 25 সালে পরীক্ষা দিয়েছে তাদের জন্য নোটটা ছিল। আমার 24 সালেরও নোট ছিল। 24 সালের নোটটাই 25 সালে আবার কি হয়েছে, একটু এডিট করে সামান্য পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ 23, 24, 25 এই 3টা নোটেই এই 8টি সেকশন ছিল। তার মানে আমার সাজেশনটা ব্যর্থ হয়নি, এবং আমি বিগত সালের সেকশন থেকে বুঝতে পারি যে এর আশেপাশের কোন সেকশনটা গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে আমি একটু বেশি পড়াই। হ্যাঁ, পুনরাবৃত্তি বা রিপিটেড ধারাসমূহ। রিপিটেড ধারা মানে যেই সেকশন থেকে বারবার প্রশ্ন আসে, তার মানে এই সেকশন গুলোকে কি করে দিতে হবে, পড়ে পড়ে একেবারে মুখস্থ করে ফেলতে হবে, বুঝে বুঝে। যেমন বিন্যাস থেকে 4র্থ অধ্যায়, 4র্থ অধ্যায়ে কি আছে, জেনারেল এক্সেপশনস বলা হয়। জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম কোন অধ্যায়ে আছে, এই 4র্থ অধ্যায়, এটা বারবার রিপিট হয়। এবার এসেছে কোন অধ্যায়ে সর্বসাধারণের শান্তি বিরোধী অপরাধ আছে, 8ম অধ্যায়ে। এটা কিন্তু আমার নোটে ছিল, আমি বারবার ক্লাস টেস্টে এই ধরনের প্রশ্ন করিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয়, 25 তারিখে পরীক্ষা হয়, 24 তারিখে মানে আগের দিন আমি একটি মডেল টেস্ট নিই, অনলাইনেও নিই এবং ঢাকায় সরাসরি মডেল টেস্ট নিই, 2টা নিয়েছিলাম। 24 তারিখ অর্থাৎ পরীক্ষার একদিন আগে যে মডেল টেস্ট নিয়েছি সেখানে আমার এই প্রশ্নটা দেওয়া ছিল। একটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়েছি, কোন অধ্যায় আছে ঠিক এটাই চলে আসছে। এবং আমি 2টা মডেল টেস্ট থেকে 42টা প্রশ্ন কমন ছিল, 200টা প্রশ্ন পড়ে 42টা। এছাড়া আমি সংক্ষিপ্ত আকারে সর্বশেষে 300টা এমসিকিউ দিই, তো সেখান থেকেও মোটামুটি কমন আসে। শেষের দিকে বোঝা যায় যে আসলে কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো এর আগে আমি সবকিছু কি করে দিয়েছি, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এবার কিন্তু সবকিছু আর সবার জন্য উন্মুক্ত থাকছে না। আমি পরিশ্রম করছি, এবার পরিশ্রম শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য করব। কিছু ভিডিও এবং ভিডিও সম্পূর্ণ আংশিক কিছু ভিডিও ইউটিউবে দেওয়া হবে সবার জন্য,
সবাই যেন এখান থেকে দিক নির্দেশনা নিতে পারেন। আর আমার থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সাপোর্ট নিতে হলে অবশ্যই আমার সাথে যুক্ত হতে হবে। আমার নোট নিয়ে সাথে যদি অ্যাডমিশন নেন নোট পাবেন, সবকিছুই তো পাবেন। তো অনেকের কমপ্লেন থাকে যে স্যার আমরা পেমেন্ট দিয়ে ভর্তি হই কিন্তু সবাই ইউটিউবে সবকিছু পেয়ে যায়। তো এবার একটু সিরিয়াস হচ্ছি, আমি সবকিছু আর ইউটিউবে এবার দিব না। ইউটিউবে দিয়ে দিলে কিছু বিষয়ও থাকে, সেগুলো সিক্রেট আহ নষ্ট হয়ে যায়। তো কিছু বিষয় সিক্রেট রাখবো, আমার স্টুডেন্টরা সেই ফল ভোগ করবেন। তাহলে এখানে ধারা 4, 34, 53, 67, 77, 82, 109, 141, 149, 300, 304, 307, 320, 340, 361, 378, 380, 390, 391, 396, 415, 499 এবং 503। এই সেকশনগুলো থেকে বারবার প্রশ্ন আসে। এছাড়াও বাস্তবে প্রয়োগযোগ্য কিছু ধারা আছে যেগুলো বাস্তবে কাজে লাগে, এই সেকশনগুলো থেকে মামলা হয় প্রতিনিয়ত এবং পরীক্ষা আসার মতন। এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন এগুলো, এবং নোট পেলে তো আপনারা এগুলো হাতে পাবেন প্রিন্ট অবস্থায়। তো এই যে প্রশ্ন বিশ্লেষণ করলাম, এখান থেকে কি বুঝতে পারছি, আমরা মন্তব্য কি করতে পারি? পরিচিতি ও বিন্যাস অংশ থেকে প্রশ্ন কম হয়। পূর্বে প্রায় 23টি ধারা থেকে প্রশ্ন করা হলেও আমরা দেখলাম 23টি ধারা বারবার রিপিট হয়। 2025 সালে নতুন ও বাস্তব প্রয়োগ আছে এমন ধারা থেকেও প্রশ্ন করা হয়েছে। তার মানে এখানে 8টি ধারা থেকে নতুন ভাবে প্রশ্ন আসছে, যেগুলো আমার 23 সালের, 24 সালের, 25 সালের নোটে আমার সাজেশনেও ছিল এবং আলোচনাও ছিল আমার পেনাল কোড অংশে। বর্তমানে পরীক্ষার প্রশ্নের ধরনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা কবে থেকে? 2020 থেকে 2018 বা 2017-তে যে এমসিকিউ পরীক্ষাটা হয়, অর্থাৎ 12 থেকে 17 পর্যন্ত এই 5 বছর প্রশ্ন সহজ ছিল, রিপিটেড প্রশ্ন বারবার হতো, কিছু সেকশন পড়লে হয়। আপনি পেনাল কোড থেকে 50-60টি সেকশন পড়লেই 20 কমন পাওয়া যেত। কিন্তু এখন আপনি 200-র বেশি সেকশন পড়তে হবে। আমার এই সাজেশনে 255টি সেকশন রেখেছি আপনাদের জন্য, একটু পরে আসছি। যেমন ইংরেজি টার্ম বা ইংরেজি বাক্য দিয়ে প্রশ্ন হচ্ছে, বিন্যাস হতে প্রশ্ন হচ্ছে, উদাহরণ হতে প্রশ্ন হচ্ছে, ব্যাখ্যা হতে প্রশ্ন হচ্ছে এবং ধারার ব্যতিক্রম হতেও প্রশ্ন হচ্ছে। সুতরাং প্রতিটি ধারার শিরোনাম শিরোনাম বাংলা এবং ইংরেজি উভয় পাঠ আপনাকে পড়ে রাখতে হবে। যেমন চুরি, শুধু চুরি জানলে হবে না, চুরির ইংরেজিটা কি? পেনাল কোডে চুরির ইংরেজি হচ্ছে থেফট, এই থেফটটাও আপনাকে মনে রাখতে হবে। আবার আত্মসাতের ইংলিশ হচ্ছে মিস অ্যাপ্রিপিয়েশন। অর্থাৎ বাংলা ইংলিশ উভয়টাই আপনাকে জানতে হবে। তো এই নোটে সবকিছু এখানে বাংলা ইংলিশ উভয় দেওয়া আছে। যতটুকু ইংলিশ দেওয়া জরুরি ততটুকুই দেওয়া আছে, কারণ আমি এটা বাংলা মাধ্যমের জন্য করছি। তবে আমি 2 মাস পরে আমি আরেকটি ব্যাচ এটার সাথে অ্যাড করব, যারা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিবেন তাদের জন্য আমি 2 মাস পরে আরেকটি ছোট নোট দিব, তাদের হেল্প হবে। এই বাংলা নোটের সাথে তখন ইংরেজি নোটটা অ্যাড করে তারা ইংলিশ মাধ্যমে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি একটি পরিকল্পনা মাথায় নিয়েছি, ইংলিশ এবং বাংলা উভয় মাধ্যমে কোচিং করা যাবে আমার কাছে। তবে এই মুহূর্তে শুধুমাত্র বাংলা মাধ্যমের স্টুডেন্টদের জন্য নোট তৈরি হচ্ছে এবং তারাই ক্লাস করছেন। এই গ্রুপে ইংলিশ মাধ্যমে পরীক্ষা দেবেন এরকম স্টুডেন্ট আছেন, তো তাদের জন্য আমি কাজ করছি। দেখা যাক কতটুকু আপনাদের সাপোর্ট দিতে পারি। বিষয়বস্তু, মূল বক্তব্য, বাস্তব প্রয়োগ, প্রদত্ত উদাহরণ, অর্থাৎ একটা সেকশনের আন্ডারে ইলাস্ট্রেশন আছে বা উদাহরণ আছে, তো সেগুলো আমি সংক্ষিপ্তভাবে দিয়েছি এখানে, যেগুলো দরকার সেগুলো। ব্যাখ্যা ও ব্যতিক্রম সবই স্পষ্টভাবে বুঝে বুঝে অধ্যয়ন করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে ভালোভাবে। এখানে পেনাল কোডে কি কি কিভাবে পড়তে হবে সব কিন্তু এই মন্তব্যের মধ্যে আমি বলে দিলাম। এবার আপনাদের পেনাল কোড 1860/18 and 60 এর সাজেশনটা কি হতে পারে? বিগত সালে প্রশ্ন বিশ্লেষণ পূর্বক
পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষা নভেম্বরের শেষে বা ডিসেম্বরে বা জানুয়ারি ফেব্রুয়ারিতে যখনই হোক না কেন, নিম্নরূপ সাজেশন প্রণয়ন করা হলো আপনাদের জন্য। তো 2025 সালের ধারণা করছি নভেম্বরের শেষে বা ডিসেম্বরে পরীক্ষা হতে পারে। 2025 সালে আরেকটি পরীক্ষা হতে পারে, বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে আনঅফিসিয়ালি। তবে না হলেও জানুয়ারি 2026-এ হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। পরিচিতি, অপরাধের মৌলিক উপাদান, অপরাধের প্রকৃতি এবং এই অত্র বিধি বা দণ্ডবিধির ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগ ক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি জানতে হবে। এগুলো কোথায় পাবেন? বাজারের বিভিন্ন গাইডে আছে, কিন্তু আপনাদের কোথাও খুঁজতে হবে না। আমার যারা স্টুডেন্ট, আমি যেগুলো দিব সেগুলো পড়লেও হবে, কোনো গাইড পড়ার দরকার হবে না। এবং এই পরিচিতি অংশে যা যা বক্তব্য দিলাম, এই সব কিছু এই নোটের মধ্যে আছে, কিছুক্ষণের মধ্যে সেগুলো দেখতে পাবেন। এবং ধারাসমূহ এখানে দেওয়া আছে, ধারাসমূহ যেমন 1 স্টার, 2 থেকে 7 পর্যন্ত 1 স্টার, 10 নম্বর 1 স্টার, 19 নম্বর 3 স্টার, 20 নম্বর 1 স্টার, 24 নম্বর 2 স্টার। তো এইভাবে 1 স্টার, 2 স্টার, 3 স্টার দেওয়া আছে। 3 স্টার গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে মোট 255টি ধারা আমি উল্লেখ করেছি, 255টি ধারাই এখানে আলোচনা করা হয়েছে এই নোটের মধ্যে। এখন বলতে পারেন স্যার এত পড়তে হবে, এত পড়বো কিভাবে? প্রথম বক্তব্য হচ্ছে সবই আপনাকে পড়তে হবে। কেন পড়তে হবে 255টি ধারা? 255টি ধারা পড়লে এর মধ্যে থেকে আপনি পেনাল কোডের 20টি প্রশ্নই কমন পাবেন আশা করছি আগামী বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়। এবং এটা পড়লে আপনার রিটেনের প্রবলেমেটিক প্রশ্ন আসে, রিটেনের প্রবলেমেটিক প্রশ্নের জন্য আপনি এগিয়ে থাকবেন। অর্থাৎ রিটেনের 80% পড়া আপনার পেনাল কোড থেকে হয়ে যাবে। তাহলে পেনাল কোডের এমসিকিউ এর প্রশ্ন কমন পাচ্ছেন। এমসিকিউ 20-এর মধ্যে অ্যাটলিস্ট খুব খারাপও যদি হয় 15 তো কমন পেয়ে যাবেন, মানে পারবেন উত্তর করতে এগুলো পড়লে, প্রশ্ন যতই কঠিন হোক না কেন। এবং এভারেজ বা সহজ হলে তো 20-এ 20ই পাবেন। তাহলে এমসিকিউ আপনি এগিয়ে গেলেন। আর লিখিতর জন্য আপনি 80% এগিয়ে থাকবেন। লিখিত এমসিকিউ এ জানা তথ্যগুলো লিখিততে কিভাবে কনভার্ট করবেন সেটা আমি এই লিখিত ব্যাচে তো বুঝিয়ে দিব। তাহলে এমসিকিউ আপনি এই ধারার মূল বক্তব্যগুলো জেনে নিলে সেগুলোই তো আপনাকে লিখতে হবে। ধারাতে কি বলা আছে আইনই তো আপনাকে লিখতে হবে, আইনের বাইরে তো আর কোনো কিছু আসবে না। এবং এমসিকিউ এর যে সিলেবাস পেনাল কোডের 20 নম্বরের জন্য এবং রিটেনের সিলেবাস একই, সেম সিলেবাস থেকে প্রশ্ন আসে। অতএব আমি এমসিকিউ যদি আপনাদেরকে একটু বেশি পড়িয়ে দিই, বেশি সেকশন পড়িয়ে দিই, এমসিকিউ রিটেন ইভেন ভাইভাতেও আপনি এগিয়ে থাকলেন। এবং বাস্তবে গেলে তো পেনাল কোড থেকে আপনার অনেক মামলা আসবে, তখন আপনাকে তো বুঝতে হবে, একটা সমস্যা আসবে, সেটা বুঝে এটা কোন সেকশনে আপনাকে মামলা ফাইলিং করতে হবে, ড্রাফটিং করতে হবে কোন সেকশনে, এগুলো তো বুঝতে হবে। সেগুলো আমি আবার রিটেন কোর্সে শেখাবো। এবং যারা এবার আমার স্টুডেন্ট পরীক্ষা দিল, রিটেন পরীক্ষা দিল, তারা পাশ করে অ্যাডভোকেট হলে নেক্সট তাদের জন্য ভাইভা ব্যাচ চালু হবে। এবং ভাইভাতে পাশ করার পর অ্যাডভোকেট হলে আমি অ্যাটলিস্ট 2-3 মাসের একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা করে দেব তাদের, যারা নিয়মিত কোর্টে যাননি, অনিয়মিত কোর্টে গিয়েছেন, কোর্টের অনেক কিছু বোঝেন না। তো ডায়েরি ফরওয়ার্ড থেকে শুরু করে অনেক কিছুই হাতে কলমে শিখিয়ে দেবো 2-3 মাসে। মানে ট্রেনিং কোর্সও আমি করানোর পরিকল্পনা করছি। এটা কেন? এমসিকিউ, রিটেন, ভাইভা এবং কোর্ট প্র্যাকটিস সবকিছুই আমি একটা সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে নিয়ে আসছি। এবং এই পথ অনুসরণ করলে খুব ভালোভাবে একজন সফল আইনজীবী হতে পারবেন, লার্নেড অ্যাডভোকেট হতে পারবেন। এরপরে আমরা পেনাল কোডের মূল জায়গায় প্রবেশ করছি, বিন্যাস 1। বিন্যাস 1-এ কি আছে? পেনাল কোডের সূচিপত্রটা আমি তুলে দিয়েছি আমার স্টাইলে। এই সূচিপত্র কেন লাগবে? কারণ পেনাল কোডের মধ্যে আসলে কি কি আছে সেটা আপনি এক পলকে দেখতে পাবেন। একটা মোটা বই পেনাল কোড, একটা মোটা বই, এই দেখেন একটা অনেক মোটা বই, কারণ 511টি সেকশন আছে। এত বড় বইয়ের মধ্যে কি আছে দেখলেই তো ভয় লাগবে। যেমন আমরা যারা মুসলমান, কোরআন শরীফ মোটা একটা বই, কোরআন শরীফ দেখলে ভয় লাগে যে এটা আবার যারা হাফেজ তারা কিভাবে মুখস্থ করে রাখে। তো এর মধ্যে কোরআন শরীফের মধ্যে যেমন 114টি সূরা আছে, এখানে পেনাল কোডে কি কি আছে এখানে আমরা দেখতে পাবো 23টি
অধ্যায় আছে, 23টি অধ্যায়, কতগুলো সেকশন আছে, অধ্যায়গুলোর নাম কি, সবগুলো আমি এক পলক এখানে দিয়ে দিয়েছি। এখান থেকেও আপনি কমন পাবেন। যেমন 25 সালে একটা প্রশ্ন আসছে কি, যে গণশান্তি বিরোধী বা সর্বসাধারণের শান্তি বিরোধী অপরাধ কত অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে। দেখেন আপনি এখান থেকে কমন পেয়ে গেলেন এটা। তাহলে বিন্যাসটা আমরা পড়লে বুঝতে পারবো যে এই আইনে কি কি আছে, কোথায় কি আছে, কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে। হ্যাঁ, তাহলে অধ্যায় আছে এখানে 23টি। আর এটা পড়লে আমি বললাম যে বিরতির আগে অষ্টম অধ্যায় থেকে আবার প্রশ্ন আসছে, আমরা একটু পরে দেখবো যে কোন প্রশ্নটি আসছে। এই বিন্যাসটা পড়লে যেমন চতুর্থ অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে যে জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম কত অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে। তারপর রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষা বা প্রতিরক্ষা, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কত অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে। তারপরে পঞ্চম অধ্যায় প্ররোচনা আছে। তৃতীয় অধ্যায় দণ্ড সম্পর্কিত বিধান কত অধ্যায়ের বিষয়বস্তু, তৃতীয় অধ্যায়। এবার এসেছে অষ্টম অধ্যায় থেকে। তো এই যে যেগুলো আমি হাইলাইট করলাম এগুলো থেকে বিগত সালে প্রশ্ন আসছে, এবং আগামীতে আপনাদের জন্য হয়তো ষষ্ঠ বা সপ্তম বা শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ আছে, যেমন ষোলো ষোলো অধ্যায় আছে, তারপরে 17 অধ্যায় আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেকশন। তো এই বিন্যাসটা আপনারা দেখে নেবেন। বিন্যাসে এখানে আমি প্রথমে অধ্যায় রেখেছি, তারপরে ধারার পরিধি অর্থাৎ কত থেকে কত পর্যন্ত আছে ধারা সেটা উল্লেখ করেছি, এবং বাংলা এবং ইংরেজিতে শিরোনাম বা হেডিং গুলো দিয়ে দিয়েছি। এগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে, পড়ে একটু মনে রাখার চেষ্টা করতে হবে, এবং পড়তে গিয়ে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন। দেওয়ান ভাই, এটা যেভাবে সাজানো আছে বুঝতে তো পারছেন তাই না? বুঝতে তো অসুবিধা ভাই হচ্ছে না? থাকবেন। হ্যাঁ ভাই কথা থাকবেন স্যার। এটা হ্যালো। যেভাবে সাজানো আছে বিন্যাসটা বুঝতে তো পারছেন, সূচিপত্রের মতো করে সাজানো আছে। হ্যাঁ স্যার। এ- এ- এটা বুঝতে পারছি। আপনারা পড়বেন, ভিডিওতে দেখবেন, যখন নোট হাতে পাবেন এটা এক দুইবার রিডিং পড়ে গেলেই হয়ে যাবে। এখানে আপনাদের যেটা মনে রাখতে হবে, যেমন কোন অধ্যায়ে কি আছে এবং এটা কত ধারা থেকে কত ধারা পর্যন্ত। কত ধারা থেকে কত ধারা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু কোন অধ্যায়ে কি বিষয় আছে। যেমন অষ্টম অধ্যায়ে গণশান্তি বিরোধী অপরাধ বা সর্বসাধারণের জন্য শান্তি বিরোধী শান্তি পরিপন্থী অপরাধ কোথায় আছে সেইটা আপনাদের। আচ্ছা, যেখানে নয়েজ হবে সেখানে এই, আহ, দেওয়ান ভাইকে আমি মিউট করে দিলাম, সেখানে নয়েজ হচ্ছিল। আমি আরেকজনকে লাইনে নিয়ে নিই। নচিকেতা, নচিকেতা ভাই, সম্ভব হলে আপনি লাইনে আসবেন, যদি নয়েজ না হয়। আপনি একা যদি থাকেন, নীরবে যদি ক্লাস করেন। আজকে ভর্তি হয়েছে নতুন স্টুডেন্ট বেলাল ভাই, দেখেন আপনাকে একটা মেসেজ দিচ্ছি সেখানে। আচ্ছা, ফারুকুজ্জামান, আপনাদেরকে আমি প্রথম ক্লাসে শিখালাম কিভাবে মাইক অন করতে হবে। বামে নিচে দেখেন মাইক আঁকানো আছে, মিউট আনমিউট, এই লেখাগুলোকে টাচ করলে আপনার মাইকটা অন হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এখন ফারুকুজ্জামান ভাই লাইনে আছেন, ওনার সম্ভবত ডাকনাম উজ্জ্বল। তো জি জি স্যার। আপনার এখানে নয়েজ নাই তো, তাই না? আমার কথা বুঝুননি। হ্যাঁ, আশা করি আশেপাশে কেউ কথা বলছে না, আপনি লাইনে থাকেন। আশেপাশে কথা বলার প্রয়োজন হলে আপনার মাইকটা আবার অফ করে দিবেন, ঠিক আছে? আপনি লাইনে থাকেন। আমি যেটা বলছিলাম, অধ্যায়, জি স্যার। অধ্যায়ের সাথে শিরোনাম, কত অধ্যায় কি শিরোনাম আছে, এই চার্টটা আপনাদের মনে রাখতে হবে, এই বিন্যাসটা। হ্যাঁ, তো খুব সহজে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, যেমন ইংরেজি বাংলা উভয় আছে। এটা আপনারা পড়ে নিবেন পাওয়ার পরে। এখানে বোঝানোর তেমন কিছু নাই। যেমন এখানে ষোড়শ অধ্যায় বা 16তম অধ্যায়ে মানব দেহ সংক্রান্ত অপরাধ, ইংলিশে কি, অফেন্স এগেইনস্ট বা অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি। এর মধ্যে আবার বেশ কিছু পার্ট আছে, জীবন ক্ষুণ্ণকারী অপরাধ, যেখানে মানুষ মারা যায়, অফেন্সেস এফেক্টিং লাইফ। তারপরে মিসক্যারিয়েজ মানে গর্ভপাত, তারপরে হার্ট মানে আঘাত, তারপরে রেস্ট্রেন্ট বাধা দেওয়া, কনফাইনমেন্ট আটক রাখা, ফোর্স বল প্রয়োগ, অ্যাসল্ট আক্রমণ, কিডন্যাপিং অ্যাবডাকশন, স্লেভারি, ফোর্স লেবার, এগুলো আছে। তারপরে রেপ, থেফট,
এগুলো মনে রাখতে হবে আপনার। থেফট শুরু হয়ে গেল এখানে। দেখেন 16 অধ্যায় 299 থেকে শুরু করে 307 এসে শেষ হয়ে গেল। তাহলে 378 থেকে 377-এ শেষ হয়ে যাওয়ার পরে 378 থেকে সপ্তম সপ্তদশ অর্থাৎ 17 অধ্যায় শুরু হলো। এটা হচ্ছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। চুরি থেকে শুরু হলো। চুরি, বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বা জোরপূর্বক আদায়, বাংলা কিন্তু একাধিক নাম আছে, ইংলিশ একটাই, এক্সটর্শন। তারপরে দস্যুতা, ডাকাতি, রবারি অ্যান্ড ড্যাকইটি। ক্রিমিনাল মিস অ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, এটাকে বাংলায় হচ্ছে আত্মসাৎ বা তছরূপ বলা হয়। বিষয়ভঙ্গ, ব্রিচ অফ ট্রাস্ট, চুরিকৃত মাল গ্রহণ, স্টলেন প্রপার্টি। প্রতারণা, চিটিং। তারপরে পেনাল কোডে কিন্তু ফ্রড বলা হচ্ছে না, চিটিং বলা হচ্ছে। ফ্রড মানেও কিন্তু প্রতারণা, তবে পেনাল কোডে আছে চিটিং। আর মিসচিফ মানে অনিষ্ট সাধন, ট্রেসপাস অনধিকার, এবং ব্যাংকের ক্ষতি, লস অফ প্রপার্টি অফ ব্যাংকিং কোম্পানি, এই সবগুলোই হচ্ছে প্রপার্টি এগেইনস্ট, অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত অপরাধ। এভাবে অধ্যায়ের সাথে এই অপরাধের সংযোগ এবং কোন সেকশন পর্যন্ত আছে একটু দেখে নেবেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন আসলে পুরো পুরো পেনাল কোডে কি কি আছে। আমরা সবগুলো অধ্যায় পড়বো না এখানে, যেহেতু অধ্যায়কে টার্গেট করে প্রশ্ন আসছে, তাই অধ্যায় মনে রাখার জন্য আমি কৌশল দিয়ে দিয়েছি কিছু ছন্দ ছড়ার মাধ্যমে। যেমন দ্বিতীয়তে আছে সাধারণ ব্যাখ্যা, তৃতীয়তে দণ্ড বা পানিশমেন্ট। দণ্ডের ইংরেজি কি? পানিশমেন্ট, তাই নয় কি? নচিকেতা ভাই, দণ্ডের ইংরেজি কি? পানিশমেন্ট। নচিকেতা ভাই লাইনে আছেন, কথা বলেন। স্যার। হ্যাঁ, দণ্ডর ইংরেজি হচ্ছে পানিশমেন্ট, তাই না? আচ্ছা, দেওয়ান ভাইকে আবার লাইন আসার সুযোগ দিলাম, উনি একটু রেসপন্স করছিলেন। দেওয়ান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যখন আশেপাশে কেউ কথা বলবে নিজেকে মিউট করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে স্যার। আচ্ছা, আমার বড় ভাই দণ্ড। আসছে তো কোর্ট থেকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর দণ্ডর ইংরেজি হচ্ছে পানিশমেন্ট, তাই না? হ্যাঁ স্যার, পানিশমেন্ট। যেহেতু এই অধ্যায়কে টার্গেট করে প্রশ্ন আসছে, তাই আপনাদের মনে রাখার জন্য আমি এখানে কবিতাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, ছড়া। দ্বিতীয়তে সাধারণ ব্যাখ্যা, তৃতীয়তে দণ্ড বা পানিশমেন্ট, চতুর্থতে সাধারণ ব্যতিক্রম যেটা বারবার আসে, আর পঞ্চমে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট। প্ররোচনার ইংরেজি হচ্ছে অ্যাবেটমেন্ট, তাহলে পানিশমেন্ট, অ্যাবেটমেন্ট, দেখেন অন্তমিল আছে, এভাবে মনে রাখতে হবে। তারপরে ষষ্ঠতে রাষ্ট্রদ্রোহ, সপ্তমে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী, অষ্টমে গণশান্তি যেটা এবার এসেছে, নবমে সরকারি কর্মচারী। বাহিনী, সরকারি কর্মচারী, কিছুটা মিল রাখার চেষ্টা করেছি। একাদশে মিথ্যা সাক্ষ্যদান, ষোড়শে জীবনের ক্ষতি, সপ্তদশে সম্পত্তি লুট, অষ্টদশে জাল জালিয়াতি, ক্ষতি জালিয়াতি, এভাবে মনে রাখতে হবে। বিংশে অর্থাৎ 20তম অধ্যায় বিবাহ, একাবিংশে মানহানি, বিবাহ করলে একটু মানহানি হয়। দ্বাবিংশে ভীতি প্রদর্শন, ত্রয়োবিংশে মানে 23তম অধ্যায়ে উদ্যোগের হাতছানি। এই 23তম অধ্যায়ে একটি মাত্র সেকশন আছে, সেটা হচ্ছে 511, যেটার হচ্ছে অ্যাটেম্প টু এনি অফেন্স, অর্থাৎ কোনো অপরাধের প্রচেষ্টা বা উদ্যোগ। তো এটা আমি আপনাদেরকে এখানে কয়টা দিলাম? চার, চার চার 16, 16টি, 23টার মধ্যে 16টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় মনে রাখার কৌশল দিয়ে দিলাম, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবেন। এরপরে চলে যাই আমরা বিন্যাস টু। বিন্যাস টু একটু আমরা পেনাল কোডকে একটু ভিন্ন ভাবে বোঝার চেষ্টা করব। আসলে পেনাল কোডে কি আছে, আমরা যা সূচিপত্র তো সব জায়গাতেই পাই, তো এই যে বিন্যাস টু, এটা অন্য কোথাও নেই, শুধুমাত্র আমার নোটে আছে। বিন্যাস টু থেকে আমরা কি শিখতে পারি, এটা আমরা দেখবো এবার। পেনাল কোডকে আমরা প্রধানত দুইটা সেক্টরে, দুইটা আলাদা ভাবে ভাগ করতে পারি। একটা অসংহত অপরাধ বা ইনচয়েড ক্রাইম। ইনচয়েড শব্দের অর্থ ইনকমপ্লিট, এখানে দেখেন স্ল্যাশ চিহ্ন দিয়েছি, মানে অথবা অসম্পূর্ণ অপরাধ বা ইনকমপ্লিট ক্রাইম। ইনকমপ্লিট ক্রাইমকে হচ্ছে ইনচয়েড ক্রাইম বিগত সালে
জুডিশিয়ারির প্রশ্ন এসেছিল। জুডিশিয়ারি প্রশ্ন মানে সহকারী জজ পরীক্ষার প্রশ্ন। তো জুডিশিয়ারির প্রশ্নে কিন্তু এসেছিল যে ইনচয়েড ক্রাইম কোনটি। তো এটা আসার পরে আমি এই বিন্যাসটা তৈরি করেছি বোঝার জন্য। তো এই পাশে বাম পাশে ইনচয়েড ক্রাইম গুলো আমরা দেখে নিই কি কি। মূলত তিনটা ইনচয়েড ক্রাইম আছে পেনাল কোডে। একটা হচ্ছে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট 107-এ অ্যাবেটমেন্টের কথা আছে, সংজ্ঞায় দেওয়া আছে। 305-এ 305-এ হচ্ছে কাউকে আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে বলা আছে। 306-এও তাই আছে। এখানে শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা করা, তো এগুলো এখানে দেওয়া আছে। ষড়যন্ত্র বা কনস্পাইরেসি 120-এ আছে। প্রচেষ্টা বা অ্যাটেম্পট এখানে 307-এ অ্যাটেম্পট টু মার্ডার, খুনের প্রচেষ্টা 308-এ আছে। এখানেও অ্যাটেম্পট টু মার্ডার, অ্যাটেম্পট টু 308-এ হচ্ছে অ্যাটেম্পট টু কমিট কালপেবল হোমিসাইড, অর্থাৎ নিন্দনীয় নরহত্যা প্রচেষ্টা। 309-এ আছে হচ্ছে অ্যাটেম্পট টু কমিট সুইসাইড, আত্মহত্যা প্রচেষ্টা। 393 আছে অ্যাটেম্পট টু রবারি, অর্থাৎ দস্যুতার প্রচেষ্টা। 398 আছে আপনার ডাকাতির প্রচেষ্টা। আর হচ্ছে 511-তে আছে প্রথমে যেটা বলে দিলাম যে কোনো অপরাধ করার প্রচেষ্টা। তো এই সেকশন গুলোতে আমরা ইনচয়েড ক্রাইম সম্পর্কে জানতে পারি। ইনচয়েড ক্রাইমটা কি সংক্ষিপ্ত ভাবে যদি বলি, কোনো কাজ করার চেষ্টা করলাম কিন্তু কাজটা এখনো কমপ্লিট হয়নি। অর্থাৎ প্ররোচনা দিলাম, আমি একজনকে বললাম, এ বি কে বলল যে সি কে খুন করতে হবে। হ্যাঁ, মনে করেন যে এখানে এক লাল কলম দেখা যাচ্ছে আমার হাতে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো লাল কলম বলল যে এই এই কলমটাকে, বা এখানে আমি আর একটা পেন্সিল নিলাম, এই পেন্সিলকে বলছে লাল কলম যে তুমি যে একজন ব্যক্তিকে হত্যা করো। এখন এই পেন্সিল যদি বলে যে না আমি হত্যা করব না, রাজি না হয়, তারপরেও এই লাল কলমের কি খুনে প্ররোচনা দেওয়ার জন্য কি হবে, অপরাধ হবে। তার মানে জাস্ট প্ররোচনা দেওয়াটাই অপরাধ, কাজটি হোক বা না হোক, অপরাধটি সংগঠিত হোক বা না হোক। তাহলে অপরাধ কিন্তু কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট অবস্থায় আছে, তাই এগুলোকে কি বলা হয়, ইনচয়েড ক্রাইম। ষড়যন্ত্র তাই, ষড়যন্ত্র করা হলো কিন্তু ষড়যন্ত্র অনুসারে কাজ হলো না, কিন্তু ষড়যন্ত্র করাটাই কিন্তু অপরাধ হবে। এই ষড়যন্ত্র অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে হবে, সেক্ষেত্রেই সেটা কনস্পিরেসি হবে। এবং 25টা বিষয়ে মনে করেন একজনকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে, কিন্তু গুলিটা লক্ষ্যভেদ হলো, লাগলো না, কিন্তু গুলি তো করা হয়েছে, তার মানে 307 ধারায় অপরাধী হয়েছে। আমি কি বোঝাতে পারলাম ইনচয়েড ক্রাইম কি? হ্যাঁ স্যার, বুঝতে। আচ্ছা, অন্যদের কারো প্রবলেম আছে ইনচয়েড ক্রাইম বুঝতে? দেওয়ান ভাই লাইনে চলে আসেন। অন্যরা কেউ লাইনে আসতে চাইলে হাত উত্তোলন করবেন। রেজ হ্যান্ড অপশন আছে রিয়াকশন বা রিয়াক্ট বাটনের মধ্যে। হ্যাঁ, তো ইনচয়েড ক্রাইম আশা করি বুঝতে পারলেন। এবার সংহত বা চয়েড ক্রাইম বা সম্পূর্ণ অপরাধ বা কমপ্লিট ক্রাইম কি, এই ডান পাশে আমরা দেখব। একটু আগে আমরা সূচিপত্রের মধ্যে যেগুলো দেখেছি সেগুলো এখানে আছে। রাষ্ট্রবিরোধী অপরাধ, বাহিনী সংক্রান্ত অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, সরকারি কর্মচারী সংক্রান্ত অপরাধ, এগুলো সব পেনাল কোডে আছে এবং এগুলো হচ্ছে কমপ্লিট ক্রাইম। নির্বাচন সংক্রান্ত অপরাধ, নির্বাচন সংক্রান্ত অপরাধ আপনার 23 সালে একটি মাত্র প্রশ্ন আসছিল 171 সেকশন থেকে। তো এবার কিন্তু নির্বাচনটা খুবই হাইলাইটেড একটা টপিক, আশা করছি নির্বাচন থেকে প্রশ্ন আসতে পারে। আপনাদের সম্ভবত 5টি বা 6টি সেকশন রেখেছি নির্বাচন সংক্রান্ত অপরাধ থেকে। সরকারি কর্মচারীর ক্ষমতা অবমাননা, মিথ্যা সাক্ষ্যদান খুবই ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসে। মুদ্রা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ এখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। ওজন মাপকাঠি সংক্রান্ত অপরাধ, আমরা ভোক্তা অধিকারের কিছু ভিডিও দেখি, ম্যাজিস্ট্রেটরা জরিমানা করছেন, রেট দিচ্ছেন। তো এই কারণেই এটা হয়তো বা প্রশ্ন দু একটা আসতে পারে, কিছু ইম্পর্টেন্ট সেকশন এখানে রেখেছি। জনস্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অপরাধ, এটাও ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয়। ধর্ম সংক্রান্ত অপরাধ, এইটা আমাদের সিলেবাসে নাই, ধর্ম সংক্রান্ত অপরাধের অধ্যায় থেকে কোনো সেকশন আমি পড়াবো না। মানবদেহ সংক্রান্ত অপরাধ,
এখান থেকে মানবদেহ সংক্রান্ত অপরাধ আবার কয়েক ধরনের আছে: জীবন ক্ষুণ্ণকারী, গর্ভপাত, তারপরে আঘাত, বৈধ বাধা বা অপরাধ, অবৈধ বাধা বা অবরোধ, আটক রাখা, বল প্রয়োগ বা আক্রমণ, মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, শ্রমে বাধ্য, নারী ধর্ষণ, অস্বাভাবিক অপরাধ। এগুলো মানব দেহ সংক্রান্ত অপরাধ। 16 অধ্যায়। 17 অধ্যায় আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। এখানে দেখতে পাবো চুরি, বলপূর্বক গ্রহণ বা জোরপূর্বক গ্রহণ বা আদায়, দস্যুতা, ডাকাতি, সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চুরিকৃত মাল গ্রহণ, প্রতারণা, অনিষ্ট, অনধিকার প্রবেশ, ব্যাংকের ক্ষতি। এগুলো আমরা পাবো 17তম অধ্যায়ে। এরপরে জালিয়াতি বা জালকরণ, জালিয়াতি ও জালকরণ বা মিথ্যা দলিল প্রণয়ন, এগুলো চাকরি চুক্তি ভঙ্গ, বিবাহ সংক্রান্ত অপরাধ, মানহানি, এবং শেষে ভীতি প্রদর্শন, অপমান ও বিরক্তিকরণ। এগুলো আমরা দেখতে পাবো কমপ্লিট ক্রাইমের মধ্যে বা সংহত অপরাধের মধ্যে। এরপরে পেনাল কোড সংক্রান্ত কিছু পরিচিতি আমরা দেখে নেব। পরিচিতি অংশ থেকেও বিগত সালে প্রশ্ন আসে, তাই আমাদের এখানে কিছু পড়তে হবে। যেমন ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠিত হয় 1834 সালে। এই সালটা মনে রাখতে হবে। আইন কমিশনের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে বা ম্যাকুলিন, ইংলিশ হচ্ছে লর্ড ম্যাকুলি। আর আইন কমিশনের অন্য 3জন কমিশনার, অর্থাৎ 4জন ছিলেন, তার মধ্যে কমিশনার 3জন এবং যিনি সভাপতি বা চেয়ারম্যান ছিলেন তিনি সহ 4জন: জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট এবং জে এম ম্যাকলিড। অর্থাৎ দণ্ডবিধি আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুতকারী সদস্য মোট 4জন: সভাপতি ম্যাকুলিন বা ম্যাকুলে, অ্যান্ডারসন, মিলেট ও ম্যাকলিড। এই এগুলো মনে রাখতে হবে। এছাড়াও আরো কিছু তথ্য দেওয়া আছে। যেমন আইনটি পাশ হয় হচ্ছে 1860 সালে 6 অক্টোবর, কিন্তু আইনটি কার্যকর হয় আরো 2 বছর পরে, 1862 সালের 1 জানুয়ারি। এই তথ্যগুলো দিয়ে প্রশ্ন আসে। আমাদের এই আইনটি আসছে ব্রিটিশ আইন থেকে, এবং যখন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এক ছিল, অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তখন এই আইনটি তৈরি করা হয়। তখন পেনাল কোড ছিল। তারপরে যখন ভারত ভাগ হয়ে গেল, ইন্ডিয়ান পেনাল কোড হয়ে গেল, এবং পাকিস্তান দণ্ডবিধি বা পাকিস্তান পেনাল কোড। তো পাকিস্তান পেনাল কোড থেকে এই পাকিস্তান শব্দটি বাদ দিয়ে আমাদের যে পেনাল কোড, সেটা শুধু পেনাল কোড, দা পেনাল কোড বা শুধু দণ্ডবিধি 1860। আমাদের আইনের নামের সাথে কিন্তু বাংলাদেশ পেনাল কোড লেখা নাই। পাকিস্তানের এখনো কিন্তু পাকিস্তান পেনাল কোড আছে, ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড। বাংলাদেশের শুধু পেনাল কোড, বাংলাদেশ পেনাল কোড না কিন্তু। এটা সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। এটি একটি সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন বা মৌলিক আইন বা বিধিবদ্ধ আইন। মনে রাখবেন, আমরা যে 7টা আইন পড়বো, এখানে 7টা আইনের মধ্যে 2টা মাত্র সাবস্ট্যান্টিভ ল আছে। ক্রিমিনাল সেকশনে আছে হচ্ছে দণ্ডবিধি বা পেনাল কোড, এবং সিভিলের ক্ষেত্রে হচ্ছে এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দণ্ডবিধি, এই 2টা আইনই হচ্ছে সাবস্ট্যান্টিভ ল বা মৌলিক ল, আর বাদ বাকি সবগুলোই হচ্ছে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। একটি বিধিবদ্ধ আইনের রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ অতীত প্রয়োগ বা প্রযোজ্যতা নেই। মানে এই আইনটা অতীত থেকে প্রযোজ্যতা নাই। রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট কিছু কিছু আইনের থাকে। যেমন বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, অর্থাৎ বার কাউন্সিল যে অর্ডার, এইটার কিন্তু রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে। যখন ওই আইনটি আমরা পড়বো তখন আমরা এটা জানতে পারবো। আমরা ল 2, অর্থাৎ 2 নম্বর আইনে যে ওই সাবজেক্টটি পড়বো। আইনটা তৈরি হয়েছে পরে, কিন্তু কার্যকর দেখানো হয়েছে আগে। একটা মাত্র আইন আছে এই 7টা আইনের মধ্যে সিলেবাসভুক্ত, এই বার কাউন্সিল আইনটা, যার রেস্ট্রোস্পেক্টিভ বা অতীত থেকে প্রয়োগ আছে। মানে জন্ম হয়েছে পরে, কার্যকর আগে। বাসেদ মাহমুদ সিদ্দিক, আপনি সম্ভব হলে লাইনে আসবেন রেসপন্স করার জন্য, যে আপনারা বুঝতে পারছেন কিনা। আর যারা বুঝতে পারছেন না, হাত উত্তোলন করবেন। হাত উত্তোলন করতে হয় কিভাবে? নিচে দেখেন রিয়াকশন বা রিয়াক্ট বাটন আছে। রিয়াক্টের বা রিয়াকশনের মধ্যে প্রবেশ করলে রেজ হ্যান্ড বলে অপশন আসবে, সেখানে টাচ করলে কিন্তু আমি বুঝতে পারবো আপনি হাত উত্তোলন করেছেন। আচ্ছা, বাসেদ মাহমুদ ভাই ভালো আছেন? আপনার
আপনার মাইক অন হয়েছিল, আবার অফ হয়ে গেছে, আবার অন করেন। হ্যাঁ, অন জি জি হয়েছে। স্যার, আর আর টাচ করার দরকার নেই। ভালো আলহামদুলিল্লাহ আছেন ভালো আপনি? আছি। জি আচ্ছা, স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস বুঝতে পারছেন? না, আমি বাইরে ছিলাম তো, এইমাত্র জয়েন করেছি, আসলে একটা কাজে ছিলাম এতক্ষণ। না। আচ্ছা, এখন থেকে বোঝার চেষ্টা করেন। যদি কোনো জায়গায় ঠিক আছে। সমস্যা হয় প্রশ্ন ও, করবেন, ঠিক আছে? ঠিক তো আছে। আমি বোঝাচ্ছিলাম যে এই দণ্ডবিধি হচ্ছে একটি তত্ত্বগত আইন বা মৌলিক বা সাবস্ট্যান্টিভ ল। আরো একটি তত্ত্বগত আইন আছে, সেটা হচ্ছে এসআর এক বা সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই দুইটি মাত্র তত্ত্বগত আইন আছে এই 7টি আইনের মধ্যে। বার কাউন্সিলের সিলেবাসভুক্ত 7টি আইন আছে, এই মাত্র 2টি তত্ত্বগত, আর বাকি 5টি হচ্ছে পদ্ধতিগত আইন। একটু নোট করে নেবেন আপনারা খাতায়, আপনারা খাতা কলম নিয়ে বসবেন। এরপরে বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এখানে ল্যাটিন একটি ম্যাক্সিম আমি পড়বো, অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নেসি মেন সিট্রিয়া। এর উপর অপরাধ বিজ্ঞান প্রতিষ্ঠিত। এর অর্থ হচ্ছে অপরাধমূলক কাজের সাথে যদি দোষী মন যুক্ত না থাকে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ মেন শ্রিয়া যদি না থাকে তাহলে অপরাধের 4টি মৌলিক উপাদান হলো, 1 নম্বর উপাদান হচ্ছে হিউম্যান বিং, মানে অপরাধীর সাথে জড়িত থাকতে হবে মানুষকে, অর্থাৎ অপরাধী মানুষ হতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষটি নিজে কাজ করুক বা কারো মাধ্যমে কাজ করুক, অন্য মানুষকে দিয়ে কাজ করুক বা কোনো যন্ত্র দিয়ে কাজ করুক বা কোনো রোবটকে দিয়ে কাজ করুক বা কোনো পশুকে দিয়ে কাজ করুক, তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো মানুষ কর্তৃক কৃত কার্য বা কার্যবিরতি অপরাধ হবে। মানুষ ছাড়া অন্য কোনো পশু, বনের পশু একটা যদি মানুষকে মেরে ফেলে তাহলে এটা অপরাধ হবে না। কিন্তু ওই পশুটা যদি আবার মানুষ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পরোক্ষভাবে যদি মানুষ কোনো পশুকে দিয়ে আরেকটা পশু মানুষকে যদি মেরে ফেলে তাহলে এটা কিন্তু অপরাধ হবে। তাহলে কেবলমাত্র মানুষ কর্তৃক অপরাধ সংগঠিত হয়, পশু বা রোবট কর্তৃক অপরাধ সংগঠিত হয় না। কোনো রোবট যদি অপরাধ করে তাহলে রোবটের মালিককে ধরতে হবে। অপরাধী বা দোষী বা দুষ্টু মন, মিনস রিয়া, ল্যাটিন টার্ম হচ্ছে মিনস রিয়া, এর ইংরেজি হচ্ছে গিলটি মাইন্ড। গিলটি মাইন্ড না থাকলে সেটা অপরাধ হবে না। তাহলে অপরাধ সংগঠনের জন্য দোষী মন থাকা আবশ্যক। অপরাধমূলক কার্য বা কার্যবিরতি থাকতে হবে, একটা ক্রিয়া বা ক্রিমিনাল অ্যাক্ট অর অমিশন। কোনো কাজ করতে হবে অথবা কোনো যে কাজটি করার দায়িত্ব সেই কাজ থেকে বিরত থাকতে হবে, যে কোনো একটি করতে হবে। অর্থাৎ এই কোনো কাজ করা বা কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে কিন্তু অপরাধ করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে ক্ষতি, আমি একটা কাজ করলাম, কারো না কারো ক্ষতি হতে হবে। এক বা একাধিক ব্যক্তির অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপর এক বা একাধিক ব্যক্তির দেহ, মন, সুনাম অথবা সম্পত্তির ক্ষতি হবে যদি হয়ে থাকে, এবং এই 4টা বিষয় যুক্ত হয়ে অপরাধ সংগঠিত হয়। এখানে এই দ্য পেনাল কোড এর ইতিহাস মনে রাখার জন্য কিছু কৌশল বা টাইমলাইন দিয়ে দিয়েছি। দেখেন, 1834 সালে কি হলো, আইন কমিশন গঠিত হলো এই ড্রাফট তৈরি করার জন্য। এই আইনের সদস্য 4জন, ম্যাকুলে সভাপতি, অ্যান্ডারসন, মিলেট এবং ম্যাকলিট ছিলেন। একটু আগে আমরা দেখলাম, এটা আবার মনে রাখার জন্য একটু কৌশল দিয়ে দিয়েছি। 1860 সালে এই আইনটি পাশ বা প্রবর্তন হয় 6 অক্টোবর। 1862 সালে 2 বছর পরে কার্যকর হলো 1 জানুয়ারিতে, এবং 1804 সালে সর্বশেষ সংশোধন হয়। এভাবে এই চিত্রটা মনে থাকলেও অনেক সময় আপনাদের পড়া মনে রাখতে সুবিধা হবে। তাই আমি জায়গায় জায়গায় কি হেল্প করেছি। পার্ট 1 এর বিগত বছরের এমসিকিউ প্রশ্নাবলী, অর্থাৎ পার্ট 1-এ আমরা প্রাথমিক আলোচনা দেখলাম, এখনো কিন্তু একটা সেকশনও পড়িনি, আইনের সেকশনে প্রবেশই করিনি। এখান থেকে আমরা কিছু এমসিকিউ বিগত সালের দেখে নিই। দণ্ডবিধি কোন ধরনের আইন, একটু আগে আমি বললাম এটি একটি সাবস্টেন্টিভ ল বা মূল আইন। তাহলে মূল আইন বা তত্ত্বগত আইন বা পদ্ধতিগত আইন, অপশনে যেটাই থাকুক না কেন সেটা উত্তর হবে। তাহলে এটার উত্তর আমরা কোথায় পাবো? উত্তর ক, পরিচিতি অংশ। একটু আগে আমার নোটে পরিচিতি অংশ আছে, পরিচিতি অংশের মধ্যে সবকিছু আছে। এটা আমি বিভিন্ন মূল বই, বেশ কয়েকটি গাইড আমার কালেকশনে আছে, এবং ইন্টারনেটে গবেষণা করে আমি এগুলো বের করে দিয়েছি। অর্থাৎ আপনাদের পরিচিতি অংশের জন্য আর বাজারে কোনো গাইড পড়তে হবে না, কোনো গবেষণা করতে হবে না, আমি যা দেবো এগুলো পড়লেই আপনারা ভালোভাবে পাশ করতে পারবেন।
ভালো নম্বর পেয়ে। অতএব কোনো কিছু খোঁজাখুঁজি করার দরকার নেই। তো বিগত সালের প্রশ্ন এখানে আছে, আপনারা প্রশ্নগুলো পড়ে নিবেন। আমি আর দুই তিনটি প্রশ্ন পড়ে দিই। যেমন দেখেন, দ্য পেনাল কোড এর কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান আছে? রাষ্ট্রবিরোধী, তা গ দেখেন, ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ, এটা আমার বিন্যাস একে আছে। এই একটু আগে আমি বিন্যাসগুলো দেখাচ্ছিলাম। তারপরে দেখেন, এর আগে দণ্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রমের বিষয় উল্লেখ আছে? এটা বার কাউন্সিল 17-তে এসেছে এবং 22-এও এসেছে। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে, এটা আমার বিন্যাস থেকে এসেছে। এবং এবার 2025 সালে কি প্রশ্ন এসেছে দেখেন অধ্যায় থেকে, দ্য পেনাল কোড এর কোন অধ্যায়ে সর্বসাধারণের শান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিধান আছে? এটা হচ্ছে অষ্টম অধ্যায়। উত্তর গ, বিন্যাস এক। আমার বিন্যাস, নোটের বিন্যাস এক যদি দেখেন তাহলে এগুলো, এই ধরনের প্রশ্ন আসলে আশা করি উত্তর করতে পারবেন। তো এই সাথে শেষ হয়ে গেল পার্ট 1 এর আলোচনা। এরপরে আমরা পার্ট 2 ধারা 1 থেকে 52 এ আলোচনা করব। এই পাঠের মধ্যে প্রথম অধ্যায় চলে আসলো। যেহেতু পেনাল কোডের আমরা সেকশনে প্রবেশ করছি, ধারাতে প্রবেশ করছি, ধারা 1 থেকে 5 প্রথম অধ্যায় আছে সূচনা। আমরা বিন্যাস 1 এর মধ্যে কিন্তু এগুলো দেখেছি যে প্রথম অধ্যায়ে কি আছে, সূচনা আছে, ধারা কত থেকে কত, 1 থেকে 5, এটা সূচনা বা ইন্ট্রোডাকশন। ধারা 2, বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। এখানে দেখেন ইংরেজি বাক্য দেওয়া আছে এবং এটার মূল জায়গাগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। জাস্ট আন্ডারলাইন অংশগুলো যদি পড়েন তা বুঝতে পারবেন। এই নোটটি পাওয়ার পরে আপনারা বাসায় পুরোটা পড়বেন। যে জায়গায় বুঝতে পারবেন না আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি উত্তর করে দিব। যেমন এখানে দেখেন, এভরি পার্সন শ্যাল বি গিলটি উইথ ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশের মধ্যে যদি কেউ অপরাধ করে, সেটা বাংলাদেশি মানুষ হোক বা বিদেশি মানুষ হোক, সবারই শাস্তি হবে। বাংলাদেশের ভেতরে কিন্তু অপরাধের জন্য প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ বাংলাদেশি এবং বিদেশি নাগরিককে দণ্ড দেওয়া যাবে। 3 নম্বর ধারায় বলা হচ্ছে, বাংলাদেশের বহির্ভাগে কৃত অপরাধের জন্য বাংলাদেশের বিচার। বাংলাদেশের বাইরে যদি কেউ অপরাধ করে তাহলে কি করা হবে? এনি পার্সন লায়েবল বাই এনি বাংলাদেশি ল, অর্থাৎ বাংলাদেশি আইনে তার বিচার করা যাবে। এখানে দেখেন 3 ধারায়, বাংলাদেশের বাইরে যে কোনো ব্যক্তি কর্তৃককৃত বাংলাদেশি আইন বলে দণ্ডনীয় অপরাধের বিচার বাংলাদেশের আদালতে এমন ভাবে করা যাবে যেন সে অপরাধটি বাংলাদেশের ভেতরে সংঘটিত করেছে। মনে করেন কোনো বাংলাদেশি ব্যক্তি ভারতে গিয়ে অপরাধ যদি করে, নেপালে গিয়ে যদি অপরাধ করে, থাইল্যান্ডে গিয়ে যদি অপরাধ করে, তাহলে কিন্তু তার বিচার এমন ভাবে করা হবে, মনে করেন সেখানে গিয়ে যদি খুন করে, তাহলে পেনাল কোড অনুসারে, পেনাল কোডে 300 ধারা অনুসারে সেটা খুন হবে এবং তাকে শাস্তি দিতে হবে 302 ধারা অনুসারে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে। অর্থাৎ সে বাংলাদেশে যদি অপরাধটা করতো যেভাবে বিচার হতো, বিদেশে অপরাধ করলেও সেভাবেই তার বিচার হবে। এ ধারাটি সাধারণত বিদেশে অবস্থানরত শুধুমাত্র বাংলাদেশি নাগরিকগণের জন্য প্রযোজ্য হবে। ধারা 4, বিদেশে কৃত অপরাধের বিচারের ক্ষেত্রে অত্র দণ্ডবিধির আওতার সম্প্রসারণ। এখন যদি বিদেশে কেউ অপরাধ করে সেক্ষেত্রে কি হবে? দেখেন 2টা পয়েন্ট আছে। এনি সিটিজেন অফ বাংলাদেশ, অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি বিদেশে অপরাধ করে তাহলে তার বিচার করা যাবে। এনি পার্সন অন এনি শিপ অর ক্রাফট, শিফট বলতে এখানে আপনার জাহাজ বা ভেসেলের কথা বলা হচ্ছে। যেমন কন্টেনারে, পানি জাহাজ যেটা বলে শিপ, বা বড় কন্টেনারে করে, যেমন টাইটানিক জাহাজ ছিল, এই ধরনের জাহাজে করে মাল বা যাত্রী বহন করে নিয়ে আসার সময় যদি কোনো অপরাধ হয়। রেজিস্টার্ড এয়ারক্রাফট মানে উড়োজাহাজ বা বিমান, রেজিস্টার্ড ইন বাংলাদেশ হোয়ার এভার ইট মে বি, এর অর্থ হচ্ছে কোনো উড়োজাহাজ বা কোনো জলযান যেটা বাংলাদেশে নিবন্ধিত, অর্থাৎ বাংলাদেশ সরকারের আন্ডারে নিবন্ধিত, অর্থাৎ বাংলাদেশি কোনো উড়োজাহাজ, বিদেশি কোম্পানিরও হতে পারে কিন্তু বাংলাদেশে রেজিস্টার্ড হতে হবে, নিবন্ধন করা হতে হবে। তাহলে সেটা বিদেশি, সেটা ইংল্যান্ডে হোক বা আমেরিকাতে হোক বা রাশিয়াতে হোক, যেই জায়গাতে থাকুক না কেন, সেখানে যদি অপরাধ করে, কিংবা সমুদ্রের যে কোনো জায়গায় যদি অপরাধ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অপরাধ করেছে বলে ধরে নিতে হবে। কারণ ওই বিমান বা ওই জলযান বা শিপ, সেইটা বাংলাদেশের একটা অংশ হিসেবে কাজ করবে, যেটা বাংলাদেশের বাইরে অবস্থান করছে তবুও।
বিদেশের যে কোনো স্থানে যে কোনো বাংলাদেশি নাগরিক কর্তৃক এবং বিদেশের সীমানে অবস্থানরত বাংলাদেশে নিবন্ধনকৃত বা রেজিস্টার্ড কোনো জলযান মানে শিপ ও বিমানে বাংলাদেশি বা বিদেশি নাগরিকের কৃত অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করা যাবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশে পাওয়া যেতে হবে। শর্ত হচ্ছে এটা, সে ওই জায়গায় অপরাধ করে বাংলাদেশে পালিয়ে যদি লুকিয়ে থাকে তাহলে বাংলাদেশে বিচার করা যাবে। এখানে কিছু ইলাস্ট্রেশন বা উদাহরণ আছে, ইংরেজিটা আমি পড়ে দিচ্ছি না, ইংরেজি আপনারা পড়ে নেবেন, আমি বাংলা সহজ করে দিয়েছি, সেটা পড়ে দিই। এটা 4 ধারার ইলাস্ট্রেশন। বাংলাদেশি নাগরিক এ, তার মানে ব্যক্তি নাম হচ্ছে এ, উগান্ডায় একটি খুন করলো। তো উগান্ডা একটি দেশের নাম, যেটা বিদেশ বোঝাচ্ছি। তাহলে বাংলাদেশি নাগরিক এ তিনি উগান্ডায় যে খুন করেছেন, তাহলে বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার ও দণ্ড দেওয়া যাবে। মনে করেন বাংলাদেশের ঢাকায় তাকে পাওয়া গেল, তাহলে ঢাকার কোর্টে বিচার হবে তার। চট্টগ্রামে তাকে পাওয়া গেল, চট্টগ্রামে তার বিচার হবে। ইউরোপীয় ব্রিটিশ নাগরিক বি, তার মানে বিদেশি, রংপুরে একটি খুন করেছে। বিদেশি লোক রংপুরে এসে খুন করেছে, বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার ও দণ্ড দেওয়া যাবে। তার মানে রংপুরে খুন করে সে পালিয়ে মনে করেন রাজশাহীতে চলে আসছে, তাহলে রাজশাহী কোর্টে তাকে বিচার করা যাবে এবং রংপুরেও বিচার করা যাবে। বাংলাদেশে সরকারি চাকরিরত একজন বিদেশি নাগরিক সি, তাহলে সি এর বাড়ি মনে করেন বিদেশে, তো বিদেশি নাগরিক সি খুলনায় খুন করেছে, বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তার বিচার ও দণ্ড দেওয়া যাবে। তো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দেশি হোক বিদেশি হোক দুইজনেরই বিচার করা যাবে। খুলনায় অবস্থানরত ব্রিটিশ নাগরিক মানে ইংল্যান্ড বাড়ি ডি, মনে করেন ডেভিড চট্টগ্রামে একটি খুন করে, তাহলে ডেভিড চট্টগ্রামে খুন করেছে এবং সরি, চট্টগ্রামে একটি খুন করার জন্য ই কে পরিচিত করে, তাহলে ই হচ্ছে বাংলাদেশি বা বিদেশি যাই হোক না কেন, ডি বিদেশি, তাহলে প্ররোচনা দিয়েছে ই কে খুন করার জন্য এবং কোথায়, সেটা চট্টগ্রামে। ডি খুনে প্ররোচনার জন্য দোষী হবে। তার মানে দেশি লোক হোক বা বিদেশি লোক হোক উভয়েরই দণ্ড দেওয়া যাবে। একটু আগে যে 3টি সেকশন আমি পড়লাম 2, 3 এবং 4, এগুলো মনে রাখার কৌশল আমি কিছু গ্রাফিক্স বা চিত্র আঁকিয়ে দিয়েছি, এই চিত্রটা বুঝিয়ে দিচ্ছি। এই চিত্রটা যদি মাথায় রাখেন তাহলে সহজেই এই 3টা সেকশন থেকে যে কোনো ভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবেন। বি দ্বারা বাংলাদেশিকে বোঝাচ্ছি এবং এফ দ্বারা ফরেইনার বা বিদেশিকে বোঝাচ্ছি। টিক চিহ্ন মানে বিচার করা যাবে আর ক্রস চিহ্ন মানে বিচার করা যাবে না। এখানে দেখেন বাংলাদেশের একটি মানচিত্র আছে, ধারা 2 অনুসারে বলা হচ্ছে বাংলাদেশে যদি কোনো ব্যক্তি এবং ফরেনার কোনো ব্যক্তি, এটা বাংলাদেশের ভেতরে যেহেতু লিখেছি, তার মানে ধরে নেন যে ধারা 2 বাংলাদেশের ভেতরে বাংলাদেশি হোক বা বিদেশি হোক টিক চিহ্ন মানে বিচার করা যাবে বাংলাদেশের ভিতরে যদি অপরাধ করে। আর এখানে ধারা 3 বাংলাদেশের বাইরে, দেখেন এখানে বাংলাদেশের বাইরে দেখাচ্ছি, কোন দেশ উল্লেখ করিনি কিন্তু বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে বাংলাদেশের বিচার করা যাবে, কিন্তু বাংলাদেশের বাইরে যদি বিদেশি কোনো ব্যক্তি হয় তাহলে তার বিচার করা যাবে না। বাংলাদেশের বাইরে মনে করেন কানাডাতে একটা লোক অপরাধ করেছে, তো কানাডার অপরাধ হয়েছে, বাংলাদেশি ব্যক্তি না, তাহলে তার সাথে তো বাংলাদেশের কানেকশনই নাই, তাহলে তার বিচার কানাডা করবে। অথবা যেই লোক, যেই দেশের লোক সেখানে অপরাধ করেছে, মনে করেন ফ্রান্সের লোক অপরাধ করেছে, তাহলে ফ্রান্স তার বিচার করবে অথবা কানাডা বিচার করবে, বাংলাদেশের তো মাথা ব্যথা না। তাহলে বাংলাদেশের ভেতরে যদি দেশি হোক বিদেশি হোক তাদের বিচার হবে। তো বাংলাদেশের বাইরে দেখেন মানচিত্রের বাইরে দিয়েছি, 3 ধারায় বলছে শুধু বাংলাদেশের বিচার হবে, বিদেশিদের বিচারের দায়িত্ব আমাদের না। এবার দেখেন ইন্ডিয়ার একটি মানচিত্র দিয়েছি, এখানে ধারা 4 বলছে এখানে বাংলাদেশি যদি অপরাধ করে বিদেশে তাহলে সাধারণত ইন্ডিয়াতে যদি থেকে যায়, যেমন এই মুহূর্তে বাংলাদেশের অনেক ব্যক্তি কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছেন, তাদের কিন্তু আমরা বিচার করতে পারছি না, কারণ তাদেরকে নিয়ে আসা যাচ্ছে না, বিচার কার্যকর করা যাচ্ছে না। কিন্তু এই ব্যক্তি যদি পালিয়ে বাংলাদেশে আসে, দেখেন এখানে এখানে তীর চিহ্ন দিয়ে দিছে, এখানে কিন্তু একটা বাংলাদেশের পতাকা, এই সরি মানচিত্র আছে, তো তিনি যদি পালিয়ে আসেন বাংলাদেশে, এখান থেকে আবার দেখেছি তীর চিহ্ন দিয়ে এখানে, তার মানে এই যে বি এখানে অপরাধ করলো, বি অপরাধ করে যদি ইন্ডিয়াতে অবস্থান করে তাহলে তার বিচার করা যাচ্ছে না, মানে তাকে তো জেল জরিমানা করা যাচ্ছে না।
কিন্তু সে যদি পালিয়ে বাংলাদেশে কোথাও চলে আসে, মনে করেন খুলনাতে চলে আসলো বাংলাদেশের, এই দেখেন বি ইন্ডিয়াতে অপরাধ করে খুলনাতে চলে আসছে, তাহলে কিন্তু তার বিচার বাংলাদেশে করা যাবে। আর বাংলাদেশের ব্যক্তি যদি বিদেশে অপরাধ করেও, তবুও তার বিচারের বিধান আছে, কিন্তু এখানে আপনার এক্সট্রাডিশন আইন আছে। অর্থাৎ এখানে জটিলতা আছে, সেগুলোর মাধ্যমে তাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে এসে বিচার করা যাবে। তো সেগুলো অনেক জটিল প্রসেস, লং টার্ম প্রসেস। এখানে দেখেন ধারা 4 টিকচিহ্ন দিয়েছি দুইটা, এখানে উড়োজাহাজ আর এখানে শিপ। উড়োজাহাজ বা শিপের মধ্যে যদি বাংলাদেশি হোক আর বিদেশি হোক, এই উড়োজাহাজ এবং শিপ যদি বাংলাদেশের হয় অর্থাৎ বাংলাদেশের রেজিস্ট্রিকৃত হয়, তাহলে কিন্তু বাংলাদেশি হোক আর বিদেশি হোক, ফরেনার হোক, তাদের বিচার করা যাবে। আশা করি এই গ্রাফিক, হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম আমরা আমরা এই গ্রাফিক্স থেকে বা চিত্র থেকে 2, 3 এবং 4 ধারা বোঝার চেষ্টা করলাম। যারা বুঝতে পারেননি তারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি তাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা পেনাল কোডের ধারা 5 পড়বো। ধারা 5-এ বলা হচ্ছে দণ্ডবিধি কিছু আইনকে প্রভাবিত করবে না, অর্থাৎ স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল। এই ইংরেজি লাইনটা তুলে দিয়েও কিন্তু বলতে পারে কত ধারার বিষয়বস্তু। প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীগণ ও সৈনিকগণের বিদ্রোহ ও পলায়নের শাস্তির বিধান সম্পর্কিত আইন বা বিশেষ স্থানীয় আইনের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য নয়। অর্থাৎ মার্শাল ল, আর্মি নেভি, বিমান বাহিনী যারা আছে, তাদের যদি অপরাধ হয় তাহলে মার্শাল কোর্টে তাদের বিচার হয়। তারপরে স্থানীয় আইন, বিশেষ আইন, যেমন যৌতুক আইন আছে, যৌতুক নিরোধ আইন আছে, তারপরে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে। এই আইনগুলোকে বিশেষ আইন বলে বা স্পেশাল লোকাল আইন বলা হয়। তো এই আইনগুলোকে কিন্তু আবার ডোমেস্টিক ল বলা হয়, বাংলাদেশের স্থানীয় আইন এগুলো। এই আইনগুলো কিন্তু পেনাল কোডের জন্য প্রযোজ্য না। যেমন রেপ বা ধর্ষণ যদি হয়, সেক্ষেত্রে পেনাল কোডে 375-এ ধর্ষণের সংজ্ঞা দেওয়া আছে, 376-এ ধর্ষণের শাস্তি দেওয়া আছে। কিন্তু যদি ধর্ষণ হয়, ধর্ষণের মামলা কিন্তু পেনাল কোডে হয় না। এটা প্রিভেলস ওভার জেনারেল ল, অর্থাৎ পেনাল কোড একটা জেনারেল ল, তাই এটার উপরে নারী শিশু নির্যাতন দমন আইন, এই আইনটা কিন্তু প্রিভেল করবে। তখন নারী শিশু আইনের যে বিধান আছে সেই বিধান অনুসারেই মামলা হবে এবং বিচার হবে। 5 ধারায় সেই স্বীকৃতিটা দিচ্ছে যে এই পেনাল কোডের বা এই সাধারণ আইনের উপরে বিশেষ আইনের অবস্থান। অর্থাৎ একই অপরাধ যদি দুই আইনে থাকে, বিশেষ আইনেও আছে আবার পেনাল কোডেও আছে, তখন পেনাল কোডটা আর কাজ করবে না, বিশেষ আইনটা কাজ করবে। সেটাই 5 ধারায় স্বীকার করে নেওয়া হচ্ছে। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় ধারা 6 থেকে 52 সাধারণ ব্যাখ্যা সমূহ, জেনারেল এক্সপ্লেনেশনস, জেনারেল এক্সেপশনস আছে হচ্ছে পরের চতুর্থ অধ্যায়। এখানে দ্বিতীয় অধ্যায়ে জেনারেল এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা, এটা মনে রাখবেন, জেনারেল এক্সেপশন, জেনারেল এক্সপ্লেনেশন শুনতে একই রকম লাগলেও এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়, সাধারণ ব্যাখ্যা। 6 অধ্যায়কে বলা হচ্ছে, অর্থাৎ অন্য আইনে আমরা ডেফিনেশন গুলো যেমন পড়ি বা সংজ্ঞাগুলো পড়ি, যেমন আমরা ফৌজদারি কার্যবিধিতে বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে কিন্তু ডেফিনেশন 4 ধারায় পাবো। তো পেনাল কোডে ডেফিনেশন নাই, কিন্তু এই ডেফিনেশনের কাজটাই কিন্তু 6 থেকে 52 হয়ে যায়। এই জেনারেল এক্সেপশনস এর মতো জেনারেল এক্সপ্লেনেশন নাম দিয়ে সাধারণ ব্যাখ্যা সমূহ, ডেফিনেশন বা সংজ্ঞা না বলে সাধারণ ব্যাখ্যা বলে 6 থেকে 52 পর্যন্ত দ্বিতীয় অধ্যায় সাজানো আছে। সংজ্ঞাসমূহের অর্থ সাধারণ ব্যতিক্রম সমূহ সাপেক্ষে বিবেচিত হবে। চতুর্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রম আছে, অর্থাৎ এখানে যে অপরাধের কথা বলা হবে এই সবগুলোই কিন্তু, এবং আরো যে সেকশন গুলো আছে, যেমন চুরি সংজ্ঞা দেওয়া আছে 378, তারপরে 383-তে আছে বলপূর্বক আদায়ের সংজ্ঞা। এই ধরনের যতগুলো অপরাধের সংজ্ঞা দেওয়া আছে, 525-এ, 425-এ দেওয়া আছে অনিষ্ট সংজ্ঞা। তো যতগুলো অপরাধের সংজ্ঞা দেওয়া আছে সবগুলোই সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে হবে, সেটা বলা হচ্ছে। অর্থাৎ অপরাধ যতই করুক সেটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে যদি পড়ে, অর্থাৎ ধারা 76 থেকে 106-এর মধ্যে পড়লে তখন কিন্তু 7 খুনও মাফ হয়ে যাবে। অর্থাৎ
জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়লে কোনো অপরাধ হবে না, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। ধারা 10, পুরুষ ও নারী বলতে বোঝাবে যে কোনো বয়স্ক পুরুষ ও নারীকে। তার মানে এখানে মেল ফিমেল বা ম্যান উম্যান বলতে যে কোনো বয়সের বোঝাবে। 14, রাষ্ট্রীয় কর্মচারী সার্ভেন্ট অফ স্টেট বলতে কি বোঝাবে? সরকারের কর্তৃত্ব বলে কিংবা অধীনে বাংলাদেশে বহাল বা নিযুক্ত বা নিয়োজিত প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে রাষ্ট্রীয় কর্মচারী বলা হবে। রাষ্ট্র কিন্তু সরকারি পরিচালনা করে। অনেক সময় রাষ্ট্র পরিবর্তন এখানে রাষ্ট্র রাষ্ট্রীয় কর্মচারী বা সার্ভেন্ট অফ স্টেট কিন্তু যারা থাকেন তারা সবসময় বলবৎ থাকেন, কিন্তু অনেক সময় কিছু কিছু পদ আছে সরকার পরিবর্তন হলে কিন্তু তারা আর থাকেন না। সরকার পরিবর্তনের সাথে সাথে তাদেরও চাকরি চলে যায় এক কথায়, বা তাদের আর ক্ষমতা থাকে না, তো তারা তখন সরকারি কর্মচারী হবে। আমরা একটু পরে দেখবো 21 ধারাতে। ধারা 19, মাঝখানে ধারাগুলো দরকার নাই। জজ, জজ বলতে কি বোঝাবে? দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমে চূড়ান্ত রায় প্রদানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে জজ। কালেক্টর জজ, ম্যাজিস্ট্রেট যিনি বিচারিক ক্ষমতা আছে তিনি জজ, এবং যে কোনো ম্যাজিস্ট্রেটের শুধু প্রেরণ করার ক্ষমতা আছে, তিনি কিন্তু জজ না। কিছু ম্যাজিস্ট্রেট আছে তিনি কি করতে পারবেন? প্রেরণ করতে পারবেন, তিনি কিন্তু জজ না। যেমন মনে করেন যে ইউনো, ইউনো মানে উপজেলা নির্বাহী অফিসার। জজ 4 নম্বর বলছিলাম, যে ম্যাজিস্ট্রেটের শুধু প্রেরণ করার ক্ষমতা আছে তিনি জজ নন। মনে করেন যে তিনি একটা তদন্ত করবেন বা কোনো কিছু ইনকোয়ারি করে পাঠিয়ে দিবেন বিচারের জন্য, তাহলে যে কাজটা তিনি করবেন সেটা বিচারিক কার্যক্রমের একটা অংশ, কিন্তু সেটা ম্যাজিস্ট্রেট না। আবার পুলিশ অফিসার যারা তদন্ত করে তারা ম্যাজিস্ট্রেট না। বিচারালয় বা আদালত, কোর্ট অফ জাস্টিস, বিচারকের কার্য সম্পাদন বা চলমান এজলাস। ধারা 21, সরকারি কর্মচারী পাবলিক সার্ভেন্ট, সরকারি বেতনভুক্ত যে কোনো ব্যক্তি, যেমন সামরিক, নৌ বা বিমান বাহিনীর প্রত্যেক কমিশন প্রাপ্ত কর্মকর্তা, জজ, ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মচারী, এগুলো একটু পড়ে নিবেন আপনারা। আচ্ছা, তাহলে সরকারি কর্মচারী বলতে যাদেরকে বোঝাচ্ছে আমরা দেখলাম জুরি, অ্যাসেসর, পঞ্চায়েত এর সদস্য, বিচারক কর্তৃক নিযুক্ত মধ্যস্থকার মধ্যস্থতাকারীগণ। মধ্যস্থতাকারী আমরা পড়বো সিপিসির 89 তে। আবার যিনি পদাধিকার বলে কোনো ব্যক্তিকে আটক রাখতে পারেন, যেমন পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, এরাও সরকারি কর্মচারী। জরিপ কর্মচারী, রেজিস্ট্রি কর্মকর্তা বা কর্মচারী, কমিশনার, কালেক্টর, রাজস্ব আদায়কারী কর্মকর্তা কর্মচারী প্রমুখ। ধারা 24, অসাধুভাবে বা ডিসঅনেস্টলি, অবৈধ লাভ বা অপর ব্যক্তির অবৈধ ক্ষতি সাধনকেই ডিসঅনেস্টলি বলা হবে। 29, দলিল বা ডকুমেন্ট। এই দলিল বা ডকুমেন্ট আমরা সাক্ষ্য আইনেও পড়বো, এখানেও আছে। এই দলিল বা ডকুমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার ভালো সম্ভাবনা আছে। কাগজ কিন্তু দলিল নয়। যেমন একটা যদি ফাঁকা কাগজ আপনাদেরকে দেখাই, মনে করেন এটা একটা ব্ল্যাঙ্ক শিট, ফাঁকা কাগজ, এটা কোনো দলিল না, কিন্তু এই কাগজে যদি কোনো কিছু লেখা থাকে সেটাই দলিল। যেমন আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই পাশে ফাঁকা আছে, এটা দলিল না, কিন্তু এই পাশে একটু লেখা আছে, দেখেন কিছু একটা লেখা আছে, এটা একটা প্যাড, ওষুধের নাম লেখা আছে, তার মানে এটা দলিল। কিছু একটা লেখা থাকলেই দলিল, আর যদি লেখা না থাকে সেটা দলিল না। যেহেতু এটার এক পাশে লেখা আছে তাই এটা দলিল। আর একটু আগে যেটা দেখালাম, একটা পেজ দুই পাশে ফাঁকা, তার মানে ফাঁকা থাকলে সেটা দলিল না। কারণ এখানে যদি আবার অদৃশ্য কালিতে কোনো কিছু লেখা থাকে গোপনে, এবং সেটা তাপ বা আলোতে যদি ব্লু লাইটে দৃশ্যমান হয়, সেটাও কিন্তু একটা গোপন দলিল হতে পারে। তাহলে বরং কাগজ, কাঠ, পাথর, ধাতু বা যে কোনো বস্তুর উপর লিখিত বক্তব্য বা চিহ্ন হলো দলিল। কোনো চিহ্ন দেওয়া যদি থাকে, চিহ্ন মানে কোড দেওয়া থাকে, কোড ল্যাঙ্গুয়েজে কোনো কিছু লিখে থাকতে পারে, যেমন ভিডিও ক্যাসেট, সিডি, চিপ, সবই দলিল। চিপ বলতে পেন ড্রাইভ কিন্তু একটা চিপ, বা আমরা যে মোবাইল ফোনে ছোট ছোট মাইক্রো চিপ বা মেমোরি কার্ড দিয়ে দিই, সেগুলোকে চিপ বলা হয়। গাছ, গাছে অনেক সময় নাম্বার দেওয়া হয়, এই নাম্বারটাও কিন্তু দলিল হিসাবে গণ্য হবে। গরু, মহিষের গায়ে দেওয়া নম্বরও দলিল। অনেক সময় বাজারে মনে করেন গরু মহিষের গায়ে নাম্বার দেওয়া যায়, নাম্বার দেওয়া হয়, চিহ্ন দেওয়া হয়, সেগুলো দলিল। নকল বা জাল দলিল কিন্তু দলিল নয়। তাহলে এখানে কোনটি দলিল কোনটি দলিল নয় এর উদাহরণ সহ আমরা পেয়ে যাচ্ছি। ধারা 30, মূল্যবান জামানত, ভ্যালুয়েবল সিকিউরিটি কাকে বলে? ইংরেজিটা পড়লে আরো ক্লিয়ার হবে, আমি বাংলা সহজ করে দিয়েছি,
কোনো দলিল দ্বারা কোনো দায় স্বীকার করা অথবা অধিকার ত্যাগ করাকে ভ্যালুয়েবল সিকিউরিটি বলা হবে। মনে করেন এখানে আমি ইংরেজি দিয়েছি, এখান থেকে আমি একটু অংশ তুলে দিলাম, এই অংশটুকু তুলে দিলাম, তুলে দিয়ে প্রশ্ন করতে পারি ক্লাস টেস্টে। অতএব আপনাদের ইংরেজিটা পড়তে হবে। পড়ে বুঝতে না পারলে আমাকে মেসেজ করলে আমি বুঝিয়ে দেব। তবে এই মূল্যবান জামানত বলতে ইংরেজিতে কি বোঝানো হয়েছে তা কিন্তু এই বাংলা কথাটুকুর মধ্যে দিয়ে দিয়েছি আমি। ধারা 31, উইল। দ্য ওয়ার্ড এ উইল ডিনোটস এনি টেস্টামেন্টারি ডকুমেন্ট, ওসিয়ত মূলক দলিল। উইল কি আমরা মোটামুটি সবাই জানি, ট্রান্সফার অফ প্রপার্টি পড়েছি সবাই। ধারা 33, কার্য বা বিচ্যুতি বা বিরতি, অ্যাক্ট অমিশন, একক কার্য বা কার্যের শ্রেণী, একক বিচ্যুতি বা বিচ্যুতির শ্রেণী। ধারা 34 থেকে 38, যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি এর ধারণা। ধারা 34 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার প্রশ্ন আসে, রিটেনেও লাগে, বাস্তবেও লাগে, ভাইভাতেও লাগে। অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায়, বা এখানে বলা হয় কমন ইন্টেনশন। অ্যাক্টস ডান বাই সেভারাল পার্সন, একের অধিক ব্যক্তি ইন ফাদারেন্স অফ কমন ইন্টেনশন, মনের মধ্যে একই ইচ্ছা থাকতে হবে। অভিন্ন অভিপ্রায় বা সাধারণ অভিপ্রায় বা অভিন্ন বা একই ইচ্ছা, ইচ্ছা বললেও হবে, পূরণকল্পে অনন্য দুই বা ততোধিক ব্যক্তির কর্তৃকৃত অপরাধ। 2, 3, 4, ন্যূনতম 2 জন হতে হবে যাদের মনের মধ্যে একই ইচ্ছা আছে, তার একটি অপরাধ করতে চাচ্ছে, সেক্ষেত্রে কমন ইন্টেনশন বলা হবে। পূর্ব পরিকল্পনা আবশ্যক, যা দীর্ঘদিন পূর্বে বা ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সৃষ্টি হতে পারে। মনে করেন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, পূর্বে থেকে তাদের পরিকল্পনা থাকতে পারে একটি অপরাধ করার, অথবা হঠাৎ একটা সুযোগ এসেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছে যে হয়তোবা একটা মানুষ যাচ্ছে, হাতে মোবাইল ফোন আছে, হঠাৎ মনে হলো যে মোবাইল ফোনটা ছিনতাই করে নিব। দুই বন্ধু ইনস্ট্যান্ট পরিকল্পনা করে মোবাইল ফোন ছিনতাই করে নিল। তার মানে আগে থেকে কিন্তু প্রি প্ল্যান ছিল না যে মোবাইল ছিনতাই করবে, সুযোগ পেয়ে গেছে, ইনস্ট্যান্ট 2 জন মিলে বা 3 জন ছিল, তারা পরিকল্পনা করে 2 মিনিটের মধ্যে পরিকল্পনা হয়ে গেল যে সেটা ছিনতাই করবে। অর্থাৎ ঘটনাস্থলে ইনস্ট্যান্টলিও কিন্তু কমন ইন্টেনশন তৈরি হতে পারে। কমন ইন্টেনশন বলে আগে থেকে প্ল্যান করা হতেই হবে তা না। তাহলে পূর্ব পরিকল্পনা ইনস্ট্যান্টও হতে পারে। অপরাধে সকলের সক্রিয় অংশগ্রহণ বা অ্যাক্টিভ পার্ট প্লে আবশ্যক। সকলের দায় বা যৌথ দায় অর্থাৎ জয়েন্ট লাইবিলিটি সমান হবে। অর্থাৎ 5 জন 10 জন মিলেও যদি একই কমন ইন্টেনশন নিয়ে কাজ করে, সবারই কিন্তু সমান অপরাধ হবে, অর্থাৎ সমান দায় বা সমান সাজা হতে পারে। ধারা 35, অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায়, ক্রিমিনাল নলেজ অর ইন্টেনশন। অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রেও সকলের দায় সমান হবে। তার মানে ইন্টেনশন থাকলে হবে নলেজ, অর্থাৎ জানে যে এই কাজটি হতে পারে, তার মনে ইচ্ছা না থাকলেও জেনে শুনে সেই দলে যুক্ত হলেও কিন্তু দায় সমান হবে। আংশিক কার্য ও আংশিক কার্যবিরতির ফলাফল, এ ইন্টেনশনালি কজেস জেডস ডেথ, partly by illegally omitting to give Jed food and partly by beating Jed, A has committed murder. তার মানে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে খাবার দিল না, দিয়ে দুর্বল করে গেল, তারপর হালকা করে পিটুনি দিয়ে মেরে ফেললো। তাহলে খাবার না দিয়ে এবং তাকে আঘাত করে মেরে ফেললো, এই দুইটা কাজ মিলে মানে এমন আঘাত করেছে, স্বাভাবিক ব্যক্তি মারা যাবে না, কিন্তু হয়তোবা 4-5 দিন খাবার না দেওয়ার কারণে দুর্বল হয়ে গেছে। তার মানে দুইটি কাজ করেছে, খাবার না দেওয়া, তার মানে এ একাই খাদ্য না দিয়ে, অর্থাৎ আংশিক কার্যবিরতি, খাবার দিল না, খাবার দেওয়া যার দায়িত্ব ছিল। মনে করেন জেলখানার মধ্যে পুলিশের দায়িত্ব আছে যে এই আসামিকে খাবার দিতে হবে, তো 5 দিন ধরে তাকে খাবার দেয়নি, তাহলে দুর্বল হয়ে গেছে, তারপর লাঠি দিয়ে 2-3টা বাড়ি দিয়েছে, মারা গেছে। ও পিটিয়ে অর্থাৎ আংশিক কাজ করে হত্যা করলে তা খুন হবে, এটাই বোঝানো হচ্ছে। তার এই উদাহরণটা তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে
নাম পরিবর্তন করে আসতে পারে, ক খ আসতে পারে, এ জেড দেওয়া আছে এখানে, এভাবে আসতে পারে, তখন এটা 36 ধারার উদাহরণ। তাহলে এটা আংশিক কার্যবিরতি এবং আংশিক কাজ করা, বাই পার্টলি অ্যান অ্যাক্ট অ্যান্ড পার্টলি বাই ওমিশন। আমরা একটু আগে জেনেছি কোনটা অ্যাক্ট কোনটা ওমিশন, এবং অ্যাক্ট ওমিশন থাকলে অপরাধ হবে। 4টি উপাদান দেখলাম অপরাধের, তার মধ্যে কিন্তু অ্যাক্ট ওমিশন একটি উপাদান ছিল। ধারা 37 কতিপয় কার্যের মধ্যে একটির মাধ্যমে কৃত অপরাধ। কোঅপারেশন, কোঅপারেশন মানে সমবায়ে কাজ করা, মানে দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ, এরকম একটা কথা আছে, সমবায়। তো কোঅপারেশন বাই ডুইং ওয়ান সেভারেল অ্যাক্টস, এক্ষেত্রেও সকলের দায় বা যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি সমান হবে, বা সামান্য ভিন্ন হতে পারে, যেন কাজটি কোনো ব্যক্তি একাকী করেছে এরকমও হতে পারে। উদাহরণ আছে এখানে বেশ কিছু, যেখানে উদাহরণ সেখানে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এই পেনাল কোড থেকে হুবহু উদাহরণ তুলে দিয়েও প্রশ্ন আসে। এখানে ইংরেজিতে অনেক বড় উদাহরণ আছে, এটা অন্তত 1-2 বার পড়বেন, কিন্তু বাংলাটা মনে রাখলেই, দুইজন মিলে অল্প অল্প বিষ প্রয়োগ করে কোনো ব্যক্তিকে খুন করলো। এখানে এ ও বি দুইজন মিলে জেড কে খুন করেছে অল্প অল্প করে বিষ দিয়ে। এখানে একটা গল্প, ছোট্ট একটা ঘটনা বলা আছে, এই ঘটনার মূল বক্তব্যটা হচ্ছে দুইজন মিলে, এ আর বি মিলে জেড কে অল্প অল্প করে বিভিন্ন সময়ে বিষ প্রয়োগ করে খুন করেছে। এখন এখানে প্রশ্ন যদি রহিম করিম দিয়ে আসে, রহিম করিম কামালকে মেরে ফেললো, বা এ বি জেড কে মেরে ফেললো, বা ক খ গ কে মেরে ফেললো অল্প অল্প বিষ প্রয়োগ করে, তো ঘটনা যেভাবে আসুক না কেন, জাস্ট এই যে এই কথা যদি মনে রাখে, দুইজন মিলে অল্প অল্প বিষ প্রয়োগ করে কোনো ব্যক্তি খুন, দুইজন কেন 3জন মিলে মারলেও কিন্তু কি হবে, এখানে 37 ধারার উদাহরণের আন্ডারে চলে আসবে, তাহলে এটা খুন হবে। আবার দুইজন মিলে পালাক্রমে কোনো ব্যক্তিকে খাদ্য না দিয়ে খুন, মনে করেন পুলিশ, এও পুলিশ বিউ পুলিশ, আর জেড হচ্ছে প্রিজনার, মানে বন্দিতে আছে, জেলখানায় আছে। তো সকাল থেকে সারাদিন একজনের ডিউটি, রাত্রে একজনের ডিউটি, তো সকালে সারাদিন এ তাকে খাদ্য দিল না জেডকে, রাত্রে আবার বি খাদ্য দিল না। এখন পরস্পর যোগসাজশ করেও যদি করে, বা সেপারেট ইন্টেনশন থেকেও যদি করে, তারপরেও এটা কি হবে, খুন হবে। কারণ এই দুইজনের কাজের ফলস্বরূপই তো এই মানুষটি মারা গেল এই কারণে। আরো একটি উদাহরণ, জেড এ জেড কে খাদ্য না দিয়ে খুনের প্রচেষ্টা করেছিল, পরবর্তীতে বি জেড কে খাদ্য না দিয়ে খুন করে। একই ঘটনা জেলখানায়, এ মনে করেন 3-4 দিন খাবার দেয়নি, তারপরে তার হয়তো বা এখানে ডিউটি নাই, অন্য জায়গায় তাকে ট্রান্সফার করে দিয়েছে, এখন তার বাকি কাজটুকু বি করে ফেললো এবং জেড মারা গেল। মানে পরবর্তী দিনগুলোতে জেড আর জেড কে বি খাদ্য দেয়নি। এখন এ আর জেড এর মধ্যে যোগাযোগ থাক আর না থাক, এ খাদ্য না দেওয়া এবং বি এর খাদ্য না দেওয়ার কারণে কিন্তু জেড মারা গেছে, তাই দুইজনই অপরাধী। ধারা 38, একই কার্যের জন্য ভিন্ন ভিন্ন অপরাধে দোষী হতে পারে। আমরা 34 ধারা দেখলাম যে একই কাজ বিভিন্ন লোক মিলে যদি করে, 2 বা ততোধিক লোক, সকলের দায় সমান হবে। এই 38 ধারাটি কিন্তু মূলত 34 ধারার ব্যতিক্রম হিসেবে বিবেচিত, মানে উল্টোটা। একটি কাজের জন্য 34 ধারায় সবাইকে একই সাজা দেওয়া যাবে, মানে সকলের দায় সমান। 38 ধারায় বলছে যে কাজ একটি হয়েছে, কিন্তু সকলের দায় সমান নাও হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। কোন ক্ষেত্রে? দেখেন, মে বি গিলটি অফ ডিফারেন্ট অফেন্স, অর্থাৎ অপরাধ ভিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। একটা উদাহরণ পড়লে বুঝতে পারবো। এ গুরুতর উস্কানি বশত জেড কে হত্যা করলো, এটি দণ্ডনীয় নরহত্যা হবে, খুন হবে না। এটা যে দণ্ডনীয় নরহত্যা, এটা বোঝার জন্য 300 ধারা আমাদের পড়তে হবে, 300 ধারা পড়ার পরে এটা বুঝতে পারবো। তো 300 ধারার মধ্যে কিন্তু এই 38 ধারাকে কানেক্ট করা আছে। তাহলে এ গুরুতর উস্কানি মানে জেড এ কে হয়তো বা এমন কথা বলেছে বা এমন কাজ করেছে যে এ রেগে গিয়ে কিন্তু জেড কে মেরে ফেলেছে, তাই এটা খুন হবে না, কিন্তু দণ্ডনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইড হবে, যেটার সাজা আছে 304-এ, আর মার্ডার বা খুন হলে 302-এ সাজা হতো।
কিন্তু বি বিদ্বেষবশত ইচ্ছাকৃতভাবে জেড কে হত্যার উদ্দেশ্যে এ কে সহায়তা করলো। মনে করেন এ আর জেড এর মধ্যে ঝামেলা চলছে, কথা কাটাকাটি চলছে, কারণ জেড হয়তো বা এমন একটা কথা বলছে এ কে, এ খেপে গেছে। এখন বি বি এর সাথে জেড এর শত্রুতা ছিল এবং গভীর শত্রুতা, এবং বি এর ইচ্ছা ছিল জেড কে মেরে ফেলার। এখন দেখছে এর সাথে জেড এর ঝামেলা চলছে, এই সুযোগটা বি নিয়েছে, নিয়ে হয়তো বা এর হাতে একটা চাকু ধরায় দিয়েছে বা একটা পিস্তল ধরায় দিয়েছে, "যা মেরে দে।" এখন বি এর কাছ থেকে প্রাপ্ত হয়ে ওই অস্ত্রটা দিয়ে কিন্তু এ জেড কে মেরে ফেললো। তাহলে জেড মারা গেল, এর হবে কালপেবল হোমিসাইড বা নরহত্যার জন্য 304 ধারা মতে যাবজ্জীবন সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে। কিন্তু এখানে বি ইচ্ছাকৃতভাবে, মানে মনের মধ্যে ইচ্ছা আছে জেড কে মেরে ফেলার, তার এই কারণে 302 এবং 109। 109 কেন আসবে? অ্যাবেটমেন্ট আছে, আমরা আগামী ক্লাসে 109 যখন, না 109 আগামী ক্লাসে না, পরে ক্লাসে পড়বো, মানে আগামী সোমবারে পড়বো। অ্যাবেটমেন্ট, প্ররোচনার কথা বলা হচ্ছে, তো প্ররোচনা পড়লে এটা স্পষ্ট হবে, তখন প্রয়োজনে আমরা এটা আবার বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, এ হচ্ছে খুনের জন্য, এ হচ্ছে 304 কালপেবল হোমিসাইডের জন্য অপরাধী হবে, আর বি খুনে সহায়তা করছে। এক্ষেত্রে যদিও দুইজনেই জেডকে হত্যায় অংশগ্রহণ করলো, তবুও তারা ভিন্ন দুইটি অপরাধের জন্য দায়ী হবে। এ দণ্ডনীয় নরহত্যা ও বি খুনের জন্য অপরাধী হবে। অর্থাৎ এর সাজা কম হবে, সর্বোচ্চ যাবজ্জীবন, কিন্তু বি এর সাজা খুনের প্ররোচনার জন্য মৃত্যুদণ্ড হতে পারে। বি এরই দোষ বেশি, কারণ বি কিন্তু জেডকে মারার উদ্দেশ্যে এর হাতে অস্ত্র দিয়েছে। তাই এখানে দেখেন ঘটনা ঘটলো কি, জেড মারা গেল, একটি ব্যক্তির মৃত্যু। তো মৃত্যুর জন্য দুইজনকে দুই ভাবে দুইটা সেকশনে বিচার হচ্ছে, একজনের 302, একজনের 304। তাই 34 হলে কিন্তু, 34 হলে দুইজনেরই কিন্তু হত্যা, মানে 302 এর সাথে 34 ধারা অ্যাড হয়ে যেত। 38 ধারা হলে ভিন্ন ভিন্ন সেকশন আসে, আর 34 ধারা হলে একই সেকশন আসে। 39 ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় বা জেনে বুঝে কোনো অপরাধমূলক কার্য করা, যেমন এ দস্যুতা সহজ করার উদ্দেশ্যে রাত্রিবেলা একটি ঘরে অগ্নিসংযোগ করে। তার মানে রবারি হবে, তাই আগুন ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দিলে কিন্তু দস্যুতা সংগঠিত করা সহজ হবে, কারণ সবাই আতঙ্কিত হয়ে যাবে। এতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে। উদ্দেশ্য ছিল দস্যুতা করা, কাউকে মেরে ফেলা না, কিন্তু ঘরে আগুন দেওয়ার কারণে আগুনে পুড়ে মানুষ মারা গেল। এক্ষেত্রে হয়তো এ কাউকে হত্যা করতে চায়নি এবং হয়তো উক্ত ব্যক্তির মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে, ইস আমি তো মারতে চাইনি, আদালতে এসে হয়তো বা দুঃখ প্রকাশ করছে, কিন্তু তার কাজের ফলেই তো মারা গেল। তাহলে তবুও অগ্নিসংযোগের ফলে কারো মৃত্যু ঘটতে পারে জেনেও সে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর জন্য দায়ী হবে। তার যদিও ইন্টেনশন ছিল না মনের মধ্যে ওই ব্যক্তিকে মারার, কিন্তু আগুন দেওয়ার কারণে মানুষ মারা যেতে পারে, এটা তো কমন সেন্সের বিষয়। এই কারণে তার ইন্টেনশন বা মনে ইচ্ছা না থাকুক কাউকে মারার, তার ইচ্ছা হচ্ছে চুরি করা বা রবারি করা, দস্যুতা করা, তারপরেও এখানে দস্যুতার সাথে খুনের জন্য দোষী হবে, মানে 302 ধারাও চলে আসবে। ধারা 40 অপরাধ বা অফেন্স, এটা আমার 2023, 2024 এবং 2025 সালের নোটে ছিল, এবং আপনাদের নোটেও রেখেছি। দেখেন এই লাইনটা, অপরাধ বা অফেন্স, দ্য ওয়ার্ড অফেন্স denotes a things punishable under this code, মানে এই পেনাল কোড অনুসারে যেটাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে সেটাই অপরাধ। অথবা আন্ডার এনি স্পেশাল অর লোকাল র অ্যাজ হেয়ারিন আফটার ডিফাইন্ড, বা অন্য কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনে যেখানে অপরাধ হিসেবে কোনো ঘটনাকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটাই কি অপরাধ। আইন দ্বারা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য কার্য বা কার্যবিরত অপরাধ। তাহলে 25 সালের এপ্রিলের 25 তারিখে যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় কিন্তু এই সেকশন থেকে প্রশ্ন আসে। তো এটা আমার 3 বছর ধরে দিয়ে রেখেছিলাম, তো এবার কাজে লেগেছে, যে কোন কোন ধারায় পেনাল কোডের অপরাধের সংজ্ঞা আছে। 40 ধারায়, এখানে দেখেন স্পষ্ট আছে, এটা 3 বছর পরে কাজে লাগলো। এখানে যে আমি আরো সেকশন দিয়ে রেখেছি 39 বা 38, এগুলো সেকশন থেকে নেক্সট পরীক্ষায় আসতে পারে,
কারণ 40 ধারা থেকে যেহেতু প্রশ্ন আসছে, তার মানে এই অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন টার্গেট করে আসছে দু একটা। তো নেক্সট পরীক্ষাতে ওই দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই আমি দ্বিতীয় অধ্যায়ে বেশ কিছু ধারা রেখেছি, কারণ একটা প্রশ্ন আপনি সঠিক করতে পারলেও আপনার পাশ করার সম্ভাবনা বেড়ে যাবে। ধারা 41, বিশেষ আইন। বিশেষ আইন কাকে বলে? একটি নির্দিষ্ট বিষয়ের জন্য প্রযোজ্য আইন, যেমন এনআই অ্যাক্টের, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, চেকের মামলার জন্য আইন। তারপরে যৌতুক চাইলে যে আইন, যৌতুক নিরোধ আইন, তাহলে বিশেষ কাজের জন্য আইন, এগুলো বিশেষ আইন। নারী শিশু নির্যাতন দমন আইন, নারী এবং শিশু নির্যাতন হলে এটা দিয়ে বিচার করা হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক দ্রব্য নিয়ে কোনো অপরাধ করলে এটা দিয়ে বিচার করা হবে, তাই এগুলো বিশেষ আইন। 42, স্থানীয় আইন। বাংলাদেশের যে কোনো একটি নির্দিষ্ট এলাকার জন্য প্রযোজ্য আইন, যেমন চট্টগ্রামের জন্য যদি কোনো আইন থাকে সেগুলো আইন। উপজাতি যারা আছেন তাদের জন্য কিছু আইন আছে, যেমন তাদের কিছু বিশেষ দিনে কিন্তু অ্যালকোহল বা মাদক বা পানীয় অ্যালকোহল গ্রহণ করা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কি আছে, বৈধ আছে। আবার যাদের লাইসেন্স নেওয়া আছে ড্রিঙ্কস করার জন্য, কোনো মদ গ্রহণের জন্য, তাদের আবার কি অপরাধ হবে না। তো স্থানীয় আইন বলতে লোকাল লকে বোঝানো হচ্ছে। 43, অবৈধ বা ইলিগাল কাকে বলে? অপরাধ বা আইন বলে নিষিদ্ধ বা যে কোনো দেওয়ানি পদক্ষেপ গ্রহণের কারণ থাকে সেটাই কি অবৈধ। আর আইনত সম্পাদনে বাধ্য, অর্থাৎ এর আগে পড়লাম ইলিগাল, এবার হচ্ছে লিগালি বাউন্ড টু ডু, মানে কোনো কিছু করতে সে বাধ্য। যেমন পুলিশ আমাদের নিরাপত্তা দিতে বাধ্য। পুলিশের সামনে কোনো অপরাধ হচ্ছে, পুলিশ কি বাধা দিবে না? বাধা দিতে তো পুলিশ বাধ্য। তাহলে কোনো ব্যক্তির জন্য যা পরিহার করাই অপরাধ, মানে যেটা করতে হবে, না করলে অপরাধ হবে। 44, ক্ষতি বা ইনজুরি। অবৈধভাবে কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম কিংবা সম্পত্তির ক্ষতি করলে সেটা ইনজুরি হবে। অলরেডি আমি উপাদানের মধ্যে এটা পড়িয়েছি। ধারা 45, জীবন বা লাইফ, শুধুমাত্র মানব জীবনকে বোঝাবে। কোনো পশু পাখি গাছ এগুলোর জীবনকে পেনাল কোড অনুসারে জীবন বলা হবে না। লাইফ বলতে হিউম্যান লাইফকে বোঝানো হবে, হিউম্যান বিং কে বোঝানো হবে। 46, মৃত্যু বা ডেথ, শুধুমাত্র মানুষের মৃত্যুকে বোঝাবে, পশু পাখির মৃত্যুকে পেনাল কোড অনুসারে মৃত্যু বলা হবে না। তাহলে মানুষের মৃত্যু ঘটালে কিন্তু খুন হবে, পশু পাখির মৃত্যু ঘটালে খুন হবে না। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন করি, আপনারা কেউ লাইনে এসে উত্তর দেন। আচ্ছা, আমি পরে প্রশ্ন করি শেষের দিকে। প্রশ্নটা আমি বলে দিই, উত্তর পরে দিবেন। এই আর 2-3টা সেকশন আছে পড়ার পরে। প্রশ্নটা হচ্ছে, যদি কোনো গরু মারা, একজন ব্যক্তি যদি কোনো গরুকে মেরে ফেলে, মনে করে রহিম করিমের গরু মেরে ফেলেছে, তাহলে করিমের গরুর মৃত্যু হয়েছে রহিমের কারণে, এটা কি অপরাধ হবে? কমন সেন্স থেকে বলবেন, কারণ এখানে বলা হচ্ছে মানুষের মৃত্যু হলে মৃত্যু, তাহলে গরুর যদি মৃত্যু ঘটায় কেউ, তাহলে সেটা কি অপরাধ হবে? সেটা তো মার্ডার নিশ্চয় হবে না, তাহলে কি হবে? ভাবতে থাকেন, এই 3টা সেকশন পড়ার পরে এগুলোর উত্তর দিতে হবে। 49, বৎসর বা মাস গণনা, গ্রেগরিয়ন বা জর্জিয়ান বা ব্রিটিশ ক্যালেন্ডার অনুযায়ী। আমরা যে সচরাচর যে ক্যালেন্ডার ব্যবহার করি, যেমন আজকে 14/7/2025, এটাকে কিন্তু ব্রিটিশ ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান বা জর্জিয়ার ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডার অনুসারেই সবকিছু হিসাব করতে হবে। এই বিষয়টা কিন্তু তামাদি আইনেও আছে, পেনাল কোডেও আছে। ধারা 52, সরল বিশ্বাস বা সৎ বিশ্বাস, গুড ফেথ বা বোনাফাইড। গুড ফেথ ইংরেজি, বোনাফাইড হচ্ছে ল্যাটিন টার্ম। এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন। সরল বিশ্বাসে কোনো কিছু করলে সেটা মাফ হয়ে যায়। তাহলে সরল বিশ্বাসকে ইংরেজিতে বলবো ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। আর উইথাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন হলে সেটার সরল বিশ্বাস থাকে না। যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে সম্পাদিত কার্য করলে সেটা সরল বিশ্বাসে করা হয়েছে বলে ধরে নিতে হবে। সরল বিশ্বাস শব্দটা বারবার ব্যবহৃত হবে। সরল বিশ্বাসে খুন করে ফেললেও সেটা হয়তোবা অপরাধ নাও হতে পারে, সেটা ক্ষেত্র বিশেষে আমরা দেখবো 76 থেকে 106 মধ্যে। আমি এই কাজটা করে ফেলেছি, আমার তো ইচ্ছা ছিল না তাকে মারা, আমি সরল বিশ্বাসে করেছি, ওর অনার,
অতএব এটা আমার অপরাধ হবে না, এভাবে দাবি করা যেতে পারে। তাহলে সরল বিশ্বাস তাকে প্রমাণ করতে হবে। ধারা 52A আজকের সর্বশেষ ধারা। খুব কষ্ট করে ক্লাসটি শেষ করছি, দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় নেক্সট ক্লাসের মধ্যে। আশ্রয় বা হারবর। আমরা আশ্রয় বলতে মনে হয় যে বাড়িতে থাকতে দেওয়াকে আশ্রয় বলা হয়, কিন্তু পেনাল কোডের 52A ধারা অনুসারে আশ্রয় বলতে শুধুমাত্র এই রাত্রে ঘুমাতে দেওয়া বোঝাবে না, আরো অনেক কিছু বোঝাবে। কি বোঝাবে? বসবাসের জন্য স্থান দেওয়া, মানে শোয়ার জন্য জায়গা দেওয়া, ঘুমানোর জন্য খাদ্য দেওয়া। শুধু খাদ্য দিলেও কিন্তু আশ্রয় দেওয়া বোঝাবে। কোনো অপরাধী পালিয়ে গেছে, ফেরারি আসামি, তাকে যদি খাবার দিয়ে সহযোগিতা করেন তাও সেটাকে হারবর বা আশ্রয় দেওয়া বোঝাবে। তাকে কোনো পানীয় দেওয়া, পানি খেতে দিলেও, জুস খেতে দিলেও, লিকুইড খেতে দিলেও, তাকে টাকা দিলেন, টাকা দেওয়া মানে আশ্রয় দেওয়া। কোনো পোশাক দিলেন, অস্ত্র দিলেন, বিস্ফোরক দিলেন, পরিবহন মানে তাকে জাস্ট একটু লিফট দিলেন যাতায়াতের জন্য, সেটাও হারবর বা আশ্রয়। ইত্যাদি প্রদান বা গ্রেপ্তার এড়াতে সহায়তা করা। সে পালিয়ে বেড়াচ্ছে, এই কাজগুলো যদি তাকে করা না হতো তাহলে তো সে বাধ্য হতো স্যারেন্ডার করতে। কেউ যদি তাকে থাকতে দেয় বা খাদ্য দেয় বা যাতায়াতের সুবিধা দেয়, তাহলে তো সহজেই সে পুলিশের চোখ এড়িয়ে বেড়াতে পারবে। সহজেই যেন সে পালিয়ে বেড়াতে না পারে, তাকে তো টিকে থাকতে হবে, যেন টিকে থাকতে না পারে তাই তাকে হারভর করা যাবে না, কোনো আসামিকে আশ্রয় দেওয়া যাবে না এই কাজের মাধ্যমে। স্বামী স্ত্রী পরস্পরকে আশ্রয় প্রদান করলে তা অপরাধ হবে না, অর্থাৎ স্বামী স্ত্রী এক্ষেত্রে ব্যতিক্রম। এই নোটে ব্যবহৃত সংকেত ও তার অর্থ কিছু দেওয়া আছে। এই চিহ্নটা হচ্ছে দেখেন এখানে স্যান্ড টাইমার দেওয়া আছে। এই চিহ্ন যেখানে থাকবেন তার মানে এখানে পেনাল কোড অনুসারে সাজার বিধান দিয়েছে। দণ্ড, শাস্তি বা সাজা বা পানিশমেন্ট বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করবো এই নোটে আমি। এটাকে বলে স্ল্যাশ বা অথবা চিহ্ন বা অর। এটা প্লাস যদি থাকে এবং তদুপরি বা উপরন্তু এন্ড শ্যাল অলসো বি। ইংরেজিতে এন্ড শ্যাল অলসো বি। যেমন কারাদণ্ড হলো সেই সাথে অর্থদণ্ড, মানে প্লাস ফাইন কথাটা আমি লিখে দেবো, বা প্লাস অর্থদণ্ড। তাহলে প্লাস অর্থদণ্ড বলতেই অর্থদণ্ড মাস্ট মানে এবং শ্যাল অলসো বি হয়ে যাবে। এই ধরনের সেকশন আমি নেক্সট ক্লাসে যখন পড়বো বুঝতে পারবেন। সহজ যদি থাকে এটাকে সশ্রম বোঝাবো, অর্থাৎ রিগোরাস, দ্যাট ইজ উইথাউট উইথ হার্ড লেবার, অর্থাৎ কঠোর শ্রম সহকারে কোনো কারাদণ্ড দিলে সেটা সশ্রম কারাদণ্ড হয়। যদি বি লেখা থাকে সেটাকে বিনাশ্রম বা সিম্পল কারাদণ্ড বলা হবে। অর্থাৎ আমি সংক্ষেপে স বি লিখবো। সশ্রম মানে স লিখবো, বিনাশ্রম মানে বি লিখবো। আর আমি যদি স অবলিক বি এইভাবে লিখি তাহলে সশ্রম অথবা বিনাশ্রম অর্থাৎ যে কোনো বর্ণনার কারাদণ্ড বোঝাবে, আইদার ডেসক্রিপশন বোঝাবে। আমরা আজকে পড়লাম পার্ট 1। পার্ট 1 এর বিগত সালের প্রশ্নগুলো দেখেছি। পার্ট 2 ধারা 1 থেকে 52A বিগত বছরের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। বিগত সালে যতগুলো এমসিকিউ প্রশ্ন আসছে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির, সবগুলো এখানে আছে।